তো চলো আমরা শুরু করি। তো দেখো আমরা প্রথমেই ফার্স্ট পেজে যাই। তো আমরা এই স্লাইডটাকে দুই ভাগে ভাগ করছি। প্রথমে অ্যাজ এ হোল কিছু রুলের আন্ডারে লিখছি, যেমন আমরা জানি না যে অ্যাডজেক্টিভ যুক্ত শব্দগুলোর পর কি থাকে। অ্যাডজেক্টিভের পর সাধারণত ও ইউএস, দেন আইভিই, ও ইউএস, আইভি, এরকম কিছু স্পেসিফিক টার্ম থাকে, কিছু সাফিক্স থাকে। আবার দেখা যাচ্ছে ভার্বের পরে কিছু স্পেসিফিক এরকম সাফিক্স থাকে। নাউনের পরে টিআইভেনশন, এসআইভেনশন, এনইএসএস, স্নেস, ডিওএম, ডম, এই টাইপের সাফিক্স থাকে। তো এই যে বেসিক রুল গুলো একটু জানবো, তাহলে কি হবে যে একটা রুলের আন্ডারে আমরা অনেকগুলা ওয়ার্ড যদি মনে রাখতে পারি তাহলে মুখস্থ করার বার্ডেনটা অনেকখানি কমে যায়। ঠিক আছে, প্রথম সেকশন এটা। দ্বিতীয় সেকশনে আমরা অ্যাজ এ হোল একটা ওয়ার্ড, বেস একটা ওয়ার্ড মনে করে দিছি, যেমন এবল, এর ভার্ব ফর্মটা কি এনেবল, দেন এর অ্যাডভার্ব ফর্মটা কি এবিলি। তো এরকম করে আমরা একটা ওয়ার্ডের চারটা ফর্ম লিখছি অ্যাজ এ হোল, যে চারটা লাগে অ্যাকচুয়ালি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটায় কিন্তু ইন্টারচেঞ্জ আসে। তো সেটা অ্যাকচুয়ালি একটু প্র্যাকটিস করার জন্য এবং বারবার পরে মনে রাখার জন্য রাখছি। ঠিক আছে, আর প্রথম অংশটা একটু যদি তুমি বুঝে বা এতদিন তো ইংলিশে প্রচুর ওয়ার্ড পড়ছো, প্রথম এই যে রুলগুলো আছে পড়লেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আসলে তো সব রুলগুলা, সব ওয়ার্ড গুলো এভাবেই হয়েছে, এই রুলের আন্ডারেই হয়েছে। তো চলো আমরা শুরু করি। যেমন দেখো, অ্যাডজেক্টিভের একটা আইডেন্টিফায়ার হচ্ছে ও ইউএস আস। অ্যাডজেক্টিভের শেষে আস থাকে বা কোনো শব্দের শেষে যদি ও ইউএস আস পাও, তো মোস্ট অফ দ্য কেসেস সেটা অ্যাডজেক্টিভ হয়। এখন এরকম ও ইউএস আস যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা নাউন কিভাবে করব, এর একটা জেনারেল রুল আছে। সেটা হচ্ছে যে এই শব্দগুলোর পর ও ইউএস আস উঠাই দিয়ে আমরা সাধারণত টিআই, আইটিআই বা ইটিআই যোগ করি। ঠিক আছে, তুমি জাস্ট টিআই মনে রাখো, কারণ তোমাকে অপশনের মধ্যে কখনোই মনে করো অ্যাংশাস শব্দটার নাউন ফর্ম জানতে চাইছে অ্যাংজাইটি, দেন ইটিওয়াই না আইটিওয়াই, শুধু টিওয়াই এরকম দিয়ে কনফিউজ করবে না। ঠিক আছে, তো তোমার টিওয়াই মনে রাখাই না। তো তাইলে ও ইউএস থাকলে আমরা কি করি, ওই ও ইউএস টা উঠাই দিয়ে টিওয়াই, আইটিওয়াই, ইটিওয়াই যোগ করে দিই। তখন কি হয়ে যাবে, ও ইউএস যুক্ত ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ছিল, এখন এটা নাউন হয়ে যাচ্ছে। এক্সাম্পল দেখো, অ্যাংশাস, ANXIOUS, তাহলে তুমি তোমার কাজ কি, আচ্ছা দাঁড়াও একটু কালারটা, তোমার কাজ হচ্ছে এই ও ইউএস উঠাই দেবা, কি যোগ করবা এখানে, টিওয়াই মনে রাখবা। এখন এক একটা ওয়ার্ড এক একটা মুইটি নেয়, কেউ ই নেয়, কেউ আই নেয়, কেউ কিছু নেয় না। তো এখানে অ্যাংজাইটি বানান তো জানো, এখানে এক্স এর পরে কিন্তু IETY হয়। ঠিক আছে, অর্থাৎ ইটিওয়াই যোগ হয়। এই স্পেলিংটা ইম্পর্টেন্ট, অ্যাংজাইটি বানানটা এটা কিন্তু স্পেলিং এ রাখবে, একটু মনে রাখিও। আবার আরেকটা ওয়ার্ড দেখো, অডেশিয়াস, তো এখানেও ও ইউএস উঠে যাবে এবং জাস্ট টিওয়াই যুক্ত হবে, আই তো অলরেডি আছে, তো এখানে আই আসছে, টিওয়াই যুক্ত হবে, আইটিওয়াই, অডাসিটি। এবার দেখো নটোরিয়াস, এই ওয়ার্ডটা সবাই জানো, নটোরিয়াস মানে কুখ্যাত, পরিচিত, বাট নেগেটিভলি পরিচিত। ঠিক আছে, তো এর নাউন ফর্মটা কি নটোরিটি, এবং এখানে দেখো এখানেও কিন্তু প্যাটার্নটা আছে। তো এই গ্রামারের ক্ষেত্রে বা তোমার ইংলিশের ক্ষেত্রে খুব বেসিক কিছু জিনিস বারবার চোখে পড়ে। স্পেলিং এর ক্ষেত্রে একটা বেসিক রুল দেখবা, এর পরে আই এর পরে তোমার কাছে হয়তো উচ্চারণ করতে খুবই উইয়ার্ড লাগে বা কেমন অদ্ভুত লাগে, অনেক শব্দের মধ্যে এটা ল্যাটিন ওই ধারা থেকে আসছে, ওদের স্পেলিং এ এরকম একটা প্যাটার্ন ছিল, যার উচ্চারণ সাধারণত আমরা জানি যে পরপর দুটো ভাওয়েল থাকলে ওয়ার্ডের মাঝখানে থাকলে পরেরটার উচ্চারণ হয়, আর যদি শুরুতে থাকে প্রথমটার উচ্চারণ হয়। তো সেই অনুযায়ী একটু প্যাটার্নটা মনে রাখবা। আর যে স্পেলিং এ এগুলো আছে, যেহেতু আমি যদি অ্যাংজাইটি বলি তোমার মনেই হইতো না যে এখানে এর কোনো দরকার আছে, তো একটু মনে রাখবা, বুঝছো? আচ্ছা, স্পেলিং এর ব্যাপারটা একটু দেখবা। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ যে কয়জন আসো, থ্যাংক ইউ। ওকে, এরপর দেখো অ্যাডজেক্টিভ, আরো কিছু স্পেসিফিক অ্যাডজেক্টিভ আছে। অ্যাজ এ হোল সেগুলোকে আমরা কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারিনি, কারণ এখানটাতে এক এক রকম সাফিক্স নেবে। কেউ নিবে নেস, কেউ নিবে হুড, কেউ ডম, কেউ টিএইচ। তাইলে অ্যাডজেক্টিভের শেষে কখনো নেস, কখনো ডোম, কখনো টিএইচ, কখনো হুড, এইগুলা যোগ করে কিন্তু আমরা নাউন করতে পারি। অ্যাডজেক্টিভ আছে, জাস্ট তুমি সাফিক্স গুলো যোগ করে দাও, নাউন হয়ে যাবে। এখন এইগুলা দেখবা এক একটা শব্দের সাথে এক একটা যাচ্ছে। ফ্রেন্ডের পরে ফ্রেন্ড ডোম দিতে পারবে না, ফ্রেন্ডশিপ হবে। মার্টারের পরে মার্টারশিপ দিতে পারবে না, মার্টার ডোম হবে। তো এগুলো অ্যাকচুয়ালি এতদিন তুমি যে ইংলিশ পড়ে আসতেছো ওয়ার্ড গুলোর সাথে পরিচিত তুমি, তো আশা করি পারবা। যদি না পারো, এই যে চারটা দিয়ে আছে এখান থেকে ম্যাক্সিমাম আসে, একটু বারবার দেখলে দেখবা যে কমন হয়ে যাচ্ছে জিনিসগুলো। তো একটু এক্সাম্পল দেখো, এখানে কি বলছে, ব্রড, একটুখানি বানানের সমস্যা হচ্ছে। প্রথমে ব্রড মানে কি, প্রশস্ত, জাস্ট ব্রডের শেষে নেস যোগ করে দাও, নাউন হয়ে যাবে ব্রডনেস। ব্রড মানে প্রশস্ত, ব্রডনেস মানে প্রশস্ততা।
এরপর দেখো ড্রাই, ড্রাই এর সাথে নেস যোগ করলে হয়ে যায় ড্রাই, ড্রাইনেস। এরপর ফ্রি, ফ্রির সাথে কি যায়, খুব কমন এবং খুব বেশি আসে, আমি একটু দাগাই দিই যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এই একটা ফ্রি, ফ্রি এর নাউন ফর্ম ফ্রিডম। এরপর লার্জ, লার্জনেস, এনইএস এর যোগ হয় নিউ, নিউনেস, অতটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট। ওয়াইড, ওয়াইড মানে কি প্রশস্ত, একটা অ্যাডজেক্টিভ, জিনিসটা কেমন প্রশস্ত। আর নাউন ফর্মটা কি হবে প্রশস্ততা, দ্য সেন্স অফ বিং ওয়াইড, ওয়াইড হওয়ার যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলি প্রশস্ততা। তো এটার স্পেলিং একটু আলাদা, সেটা হচ্ছে উইথ, WID। এই পর্যন্ত ঠিক আছে, এটা উঠে যায় TH যোগ হয়ে, এই যে TH একটা প্রিফিক্স ছিল, সরি সাফিক্স ছিল, তাহলে এটা কি হলো উইথ। অনেকে এটাকে ওয়াইড উচ্চারণ করে, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ কিন্তু উইথ, উইথ। আচ্ছা, তাহলে এখানে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো এটা ইম্পর্টেন্ট না, ফলস, দেখো ফলস, ফলস এর সাথে হুড যোগ হয়, অ্যাকচুয়ালি এটা খুব বেশি কমন না, মনে রাখতে হবে। ফলস, ফলসহুড। হ্যাপি, সবাই জানো হ্যাপিনেস, লিটল, লিটলনেস, এটা একটু মনে রাখিও, আনকমন। এরপর দেখো ট্রু, ট্রুটা কি অ্যাডজেক্টিভ ফর্ম, এটা কিন্তু খুবই কমন শব্দ, তারপরও এত কমন শব্দগুলো, এত ইজি শব্দগুলো দিয়ে দিলে কেন জানি তোমরা তালগোল পাকায় কি একটা বানাই ফেলো। তো ট্রু এর নাউন ফর্মটা কি হবে ট্রুথ। এখানে কিন্তু হুট করে মানে মনে চাইলো ট্রুথ হয়ে গেল এমন না, এখানে কিন্তু সাফিক্স টি ট্রুথ হচ্ছে, সবকিছুই আন্ডার রুল। এরপরে স্ট্রং, স্ট্রং বানানটা শেষেও টিএইচ যুক্ত হয়, বাট একটু দেখা যাচ্ছে ভেতরে সামান্য ইসের চেঞ্জ হয়, লেটারের চেঞ্জ হয়, যেমন স্ট্রং এর মাঝখানে যে ওটা থাকে এটা ই হয়ে যায় এবং এরপরে টিএইচ যুক্ত হয়, ঠিক আছে। স্ট্রং থেকে স্ট্রেংথ, স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রেংথ মানে শক্তি, শক্তিমানতা। এটা একটু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা, স্পেলিংটা সামান্য চেঞ্জ হচ্ছে। আচ্ছা, জুম করেন, সাউন্ডের সমস্যা, সাউন্ডে কি চেঞ্জ হয়, চেঞ্জ হয়, যেমন স্ট্রং এর মাঝখানে যে ওটা থাকে এটা ই হয়ে যায়। আচ্ছা, সাউন্ডের প্রবলেম তো আমি দেখতেছি না। আচ্ছা, আমি কি মাস্টার থেকে পড়াই রে, মাস্টার থেকে কি পড়াই? মেডওয়ার্ডসে অ্যাকচুয়ালি নাই, এই টপিকটা গতবারের বইয়ে ছিল না, এইবারের বই আমরা অ্যাড করবো। সো মেডওয়ার্ডস তোমরা পাবে না, এটা অনেক বই মিলে করা, এখানে কিছু বক্স আছে এক বই থেকে নেওয়া, পরের পোর্শন আরেক জায়গা থেকে নেওয়া, আমার নিজের নোট থেকে কিছু অ্যাড করা, সবকিছু মিলে করা, এখন তুমি পাবা না, আমি তোমাকে স্লাইডটা দিয়ে দিব। আচ্ছা, আমি এখন টেলিগ্রামে দিয়ে দিই, তোমরা টেলিগ্রাম থেকে ওপেন করে দেখতে পারবে, আর তোমাদের ওয়েবসাইটে তো চলে যায় সবকিছু অটোমেটিক। আচ্ছা, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো পিডিএফ এর মধ্যে দিয়ে আমি পিন করে দিচ্ছি টেলিগ্রামে, দেখে নাও। ওকে, আর সাউন্ডের ব্যাপারটা একটু দেখিও। আর যাদের হচ্ছে দেখতে প্রবলেম হচ্ছে, যাদের দেখতে প্রবলেম হচ্ছে, একটু কাইন্ডলি ফোনটা রোটেট করে একটু ওয়াইড করে তারপর দেখো, বুঝছো। আমি যদি এখানে জুম ইন করি, এই সাইড থেকে একটু কেটে যাবে, ওই সাইড থেকে একটু কেটে যাবে, আমার মনে হয় না দেখতে অতটা প্রবলেম হচ্ছে, তারপর আমি জুম ইন করতেছি, বুঝছো। আচ্ছা দেখো, এবার আশা করি দেখা যাবে। প্রবলেম হচ্ছে, আমি লাস্ট পর্যন্ত, হ্যাঁ, দেখতে পাচ্ছ না এবার? আমরা স্ট্রেন্থ পর্যন্ত দেখছিলাম। এরপর দেখো পরের ওয়ার্ডটা হচ্ছে ডিপ। তো ডিপেও টিএইচ যুক্ত হয়ে ডেপথ হয়, এবং এখানেও একটু মাঝখানে একটা ই চলে যাচ্ছে, ডিপ বানানে কিন্তু ডাবল ই ছিল, তো এখানে একটা ই চলে যায়, সিঙ্গেলই থাকবে, ডিইপি টিপিচ। এরপর দেখো ফন্ট, ফন্ট ফন্ডনেস, এখানেও এনইএসএস যুক্ত হয়। হার্ড, হার্ডনেস। মার্টার, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মার্টার, মার্টারের সাথে কি যুক্ত হবে, মার্টার ডোম যুক্ত হবে, মার্টার ডোম। ফ্রেন্ডের সাথে কি যুক্ত হবে বললাম, ফ্রেন্ডশিপ যুক্ত হবে, ফ্রেন্ডশিপ। কাইন্ড কি যুক্ত হয়, কাইন্ডনেস। ওয়াইজ, ওয়াইজ ডোম। তাইলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং দেখছো ম্যাক্সিমামই তোমার কাছে কমন, যদি তো একটা আনকমন থাকে দেখবা, একটু আলাদা করে মার্ক করে রাখবা। তবে মজার ব্যাপার হচ্ছে যে তুমি যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা যে অ্যাকচুয়ালি কঠিন জিনিস তোমাদের দেয় না, ওরকম কঠিন দেয় না। তোমাদের কাছে ইংলিশ কঠিন লাগে কেন, কারণ তোমরা পড়ো না, তোমরা প্র্যাকটিস করো না, এই জন্য কঠিন লাগে। আমারই কঠিন জিনিস তোমাকে কেন দিবে, তোমার ক্যালিবার তো তারা জানে, তুমি মাত্র এইচএসসি পাস করে আসছো। আচ্ছা, এরপর দেখো যে এখানে অ্যাজ এ হোল কিছু আমরা বিবিধ লিখছি, যেটাকে ইংরেজিতে মিসেলেনাস বলে, অর্থাৎ যেটাকে তুমি রুলের আন্ডারে ফেলতে পারছো না, একটু হ্যাফাজার্ড ভাবে আছে, মনে রাখতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ব্রেভ, ব্রেভ এর নাউন ফর্মটা কিরকম হয় দেখো, ব্রেভ জাস্ট শেষে আর ওয়াই যুক্ত করে দিতে হয়, ব্রেভ, ব্রেভারি। ব্রেভ মানে সাহসী, ব্রেভারি মানে সাহসিকতা, দ্য নেচার অফ ব্রেভ। এরপরে আসো হাই, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, হাইটা ভালো করে দেখবা। হাই, হাই এর বানানটাকে দেখো, HIGH, হাই।
তো এখান থেকে তুমি যখন নাউন ফর্ম করবা তখন সামান্য বানানে পার্থক্য হবে। তো এখানটাতেই এইচ এবং আই এর মাঝখানে ই ঢুকে যাবে, এইচ ই আই জি এইচ। হাই বানানটা সামান্য মডিফিকেশন হলো, মাঝখানে একটা ই ঢুকে গেল এবং এরপর একটা টি যুক্ত হবে, ঠিক আছে? হাই হিট, হাই অনেকে এটার উচ্চারণ হাইট করি আমরা, বাট এটা হেইট যদি উচ্চারণ করো তাহলে স্পেলিং এ ঝামেলা হবে না। হাই হিট, এটা কিন্তু স্পেলিং এও লাগবে। ময়েস্ট জানো তোমরা, ময়েস্ট মানে কি? আর্দ্র। তো এর নাউন ফর্মটা কিরকম হয়? ময়েশ্চার, জাস্ট এরপরে ইউ আর ই যুক্ত হয়, ময়েস্ট ময়েশ্চার। মেয়েরা খুব ভালোভাবে জানে ময়শ্চারাইজার ইউজ করে যে, বাট আমি যদি বলি বলো তো ময়শ্চারাইজার বানানটা কেমন, অনেকে বলতে পারবে না। স্পেলিংটাও ইম্পর্টেন্ট, দেখিও। আচ্ছা, এটা সবাই জানো, পুয়ার। পুয়ার মানে দরিদ্র। নাউন ফর্মটা কি? পভার্টি। পুয়ার, পভার্টি। রিচ, রিচনেস। যখনই কোন একটা ওয়ার্ড পাবা এর রিলেশনে অন্য যে ওয়ার্ডটা আছে একটু রিগেইন করবা। আচ্ছা, এরপর আসো, দেখো পরের ওয়ার্ডটাকে ব্রিফ। ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত। ব্রিফ মানে সংক্ষিপ্ত, অ্যাডজেক্টিভ। যেমন আমি বলতে পারি যে এই একটা অ্যাসাইনমেন্ট জমা দিছো, দিস ইজ ভেরি দিস ইজ ইন ব্রিফ, দিস ইজ ভেরি ব্রিফ, খুবই সংক্ষিপ্ত। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ চাই। তো এর নাউন ফর্মটা কিরকম হবে? সামান্য পরিবর্তন এখানেও, দেখো ব্রেভিটি, বি আর ই ভি আই টি ওয়াই, ব্রেভিটি। তাইলে ব্রিফের সাথে কি যাবে? আচ্ছা, প্রবলেম হচ্ছে, প্রবলেম হইলে বলিও। তোমরা বই থেকে মিলাইতে চাচ্ছ। দেখো বইতে মাস্টারের ক্ষেত্রে তোমরা নিজেরাই আমাকে বলো যে আপু এত পরিমাণে কোশ্চেন আছে, এত থিওরি আছে, আমি কিভাবে পড়বো? এমনিই তো পড়ার সময় পাও না ম্যাক্সিমাম। আমি যদি জিজ্ঞেস করি তোমরা ইংরেজি পড়তেছো, আপু সময় পায় না। একজন বলবে আমার সামনে কৃষি আছে, ভার্সিটি আছে, সময় পাইতেছি না। আরেকজন বলবে এইচএসসি আছে, সময় পাইতেছি না। আরেকজন যারা একদম মেডিকেলের জন্য ডেডিকেটেড বলবে ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়ে কুল পাই না, ইংরেজি কখন পড়বো? তো একেবারে সময় পাও না তোমরা। সেখানে যদি ওই বড় বই নিয়ে বসো, তোমাদের প্রবলেম কি বলতো? একসাথে এক গাদা পড়তে চাও, কঠিন জিনিস হাবিজাবি জিনিস পড়তে চাও। এখন জীবনে এই যে তোমার একটা ছোট একটা ব্রেনের তো একটা ক্যাপাসিটি আছে, সবকিছু মাথার মধ্যে ঢুকাইতে চাইলে একসাথে ঢুকবে? বরং মনে হবে যে এত কিছু ভাই আমি হাল ছেড়ে দিই, ঘুমাই নি একটু। যখন বেশি প্রেশার আসবে তখন মনে হবে যে সবকিছু ছাড়ে আমি একটু ঘুমাই নি। তো এই জন্য তোমাদের জন্য যেটা ইজি হয়, মেডওয়ার্কস বইটা কেন আনা হয়েছিল, বা যেটা এত বই আছে একটা বলে দিলেই হয়, কষ্ট করে কেন আমরা বইটা বানাইছি? যাতে করে এই যে গ্রুপ একেবারেই পড়ে না তারা অন্তত একটু পড়াশোনা করতে পারো, বুঝছো? তো এখানে আমি যে স্লাইডটা নিয়ে আসছি আমার মনে হয় তোমাদের জন্য মোটামুটি এনাফ। এরপরও যদি বলো যে আপু আমার তো হাতে অনেক সময়, আমার ফিজিক্স কেমিস্ট্রি পড়ার পর সময় থাকে, আমার এইচএস এর প্রিপারেশন নেওয়ার পরও সময় থাকে, তারা ক্লাসের পর বা এই স্লাইডটা পড়ার পর দেন বই পড়বা। সব একসাথে নিয়ে বসলে আমার ক্লাসের কথাও কিছু শুনতে হবে না, অন্য কিছু হবে না, বুঝছো? তোমাদের স্লাইড গুলো তো দিয়ে দেয়াই হয়, কয়েকদিন পরেই তোমরা বই পেয়ে যাবে, মেড ওয়ার্কসে সবগুলা থাকবে, তখন ওখানে তুমি কারেকশন করতে পারবা। এখন যদি মনে হয় নিতান্তই আমার দরকার জিনিসগুলা হার্ড কপি, ফটোকপি করে নাও, তোমাদের পিডিএফ তো আমি দিয়ে দিই, ঠিক আছে? হুমায়রা যেটা বলছে, এখন আপাতত ক্লাসে কনসেন্ট্রেট করো। আচ্ছা, সব ওয়ার্ডের সাথে সব তো যোগ করা যায় না রে। ব্রিফের সাথে ব্রিফনেস যোগ করলে হবে? বলো। তাহলে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডনেস যোগ করে দিতাম। সব ওয়ার্ডের সাথে সবকিছু যোগ করা যায় না। এবং এখানে তোমরা যে ঝামেলাটা লাগাও, এই যে ব্রেভিটি, মনে করো ব্রেভ থেকে ব্রেভিটি শব্দটা আসছে, কিন্তু ব্রেভের নাউন ফর্ম আমরা কি পড়লাম? ব্রেভারি। এন্ড এই যে ব্রেভিটি, এটা কিন্তু ব্রিফের নাউন ফর্ম, ঠিক আছে? সো ব্রিফ একটু বানানে একসাথে ম্যাক্সিমাম মিল নাই। ব্রেভিটি, বি আর ই ব্রে, ভিআইটি, এটা একটু স্পেশাল স্টার দিয়ে মাথায় রাখিও। আমি ব্রিফ শব্দ বললে সবাই চিন্তা করো, ব্রেভিটি বললে ম্যাক্সিমাম ওই ব্রেভের সাথে মিলাই দাও। আচ্ছা, এরপর জাস্ট আইসি যুক্ত হয়, জাস্ট, জাস্টিস। জাস্ট মানে নাই, জাস্টিস মানে ন্যায়বান। এরপর দেখো নেসেসারি। নেসেসারি মানে কি? নেসেসারি প্রয়োজনীয়, এবং এর নাউন ফর্ম সবাই জানো, নেসেসিটি। বানানটা দেখিও, নেসেসারি বানানটা অনেক উল্টাপাল্টা করো। ওকে, ইয়ং, এটাও জানো, ইয়াং, ইউথ, ইয়াং ইউথ, YOUTH, ইউথ। এরপর দেখো এটা একটু দেখিও, গে, গেট। এবং এখানে বানানে সামান্য পার্থক্য আছে। গে মানে কি? আনন্দপূর্ণ, প্রফুল্ল। GAY না, এখানে ওয়াই এর বদলে আই। এবং তোমাকে কি বললাম? IE, ইংলিশ স্পেলিং এ খুবই কমন একটা প্যাটার্ন। তাইলে গেটি আমরা সাধারণত এরকম ITY দিলেই হইতো, বাট না, এর মাঝখানে ঝামেলা বাঁধানোর জন্য একটা ই ঢুকে গেছে। তাহলে GAIETY, গেট। গেটি মানে প্রফুল্লতা। এরপর দেখো মেরি। মেরি মানে প্রফুল্ল, তো এর সাথে মেন্ট যুক্ত হয়, শেষে ওয়াই। ওয়াইটা কনভার্ট হয়ে আই হয়ে যায় এবং জাস্ট শেষে এমিএনটি মেন্ট যুক্ত হয়। সো মেরি, মেরিমেন্ট। হট, হট মানে উত্তপ্ত, নাউন ফর্ম কি? হিট। হিট মানে তাপ, ঠিক আছে? হট
এই যে বলি আমরা চাটা অনেক হট, চাটা গরম, আর যখনই বলবো যে এর মধ্যে তাপ আছে তখন সেটা কিন্তু হিটে রিপ্লেস হয়ে যাবে। তো এই জিনিসগুলা একটু যদি খেয়াল করো, সব ওয়ার্ডই তোমার পরিচিত, জাস্ট যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু হয়ে যায়। জানো সবকিছুই, শুধু মানে মাঝে মধ্যে কাজে লাগানো হয় না, এই হচ্ছে আমাদের প্রবলেম, বুঝছো? যত ইংলিশ মুখে প্র্যাকটিস করবা, বলার চেষ্টা করবা, দেখবা যে ইজি হয়ে যাচ্ছে। অনেকে জিজ্ঞেস করো যে আপু কিভাবে স্পিকিং ইংলিশে ভালো করবো। তো একটাই ওয়ে, যত তুমি বলার প্র্যাকটিস করবে স্পিকিং ইংলিশ তত ভালো হবে। যত ভোকাবুলারি শিখবা তত নতুন নতুন শব্দ বলতে পারবা, মানুষ তোমাকে ভাববে ওরে বাবা কি ভুতুম। কিন্তু যে আমার পার্সোনালি আমার কাছে নতুন নতুন ওয়ার্ড বা বোম্বাস্টিক ওয়ার্ড বলা পছন্দ না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, অনেকেই আছে, ধন্যবাদ সবাইকে। কিন্তু যে ক্লাসে থাকো অবশ্যই আশা করবো যে ক্লাসে মনোযোগ দিয়ে তোমার টাইমটা তুমি ইউটিলাইজ করো। এমন যেন না হয় আমি ক্লাসে আসি, এই কানে হেডফোন দিয়ে অন্য একজনের কথা চিন্তা করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি। অনেকে আসছে যে হয়তো সকালবেলা ক্লাস নিচ্ছি, তো ঘুম আসতেছে, তার তো ক্লাসটা অন করে দিয়ে লাইট চলতেছে, ঘুমাইতেছি। এরকম যেন না হয়, বুঝছো? সময় যেন জীবনে নষ্ট না হয়, এটা খেয়াল রাখবা। ক্লাসে আসো যখন মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ওকে, এরপর আসো, এখানেও কিছু মিসেলেনাস রুল আছে, যেখানে আমরা শব্দের মধ্যস্থ ভাওয়েল বা কোনো একটা সিঙ্গেল লেটার পরিবর্তন করে ভার্ব টু নাউন পরিবর্তন করতে পারি। ঠিক আছে, এতক্ষণ অ্যাডজেক্টিভ টু নাউন দেখছিলাম, এখন ভার্বকে নাউনে কনভার্ট করব। তো নাউনের সাধারণ যে আইডেন্টিফায়ার ওগুলো কিন্তু এখানে কাজ করবে না, একটু অ্যাটিপিক্যাল, এগুলাও মনে রাখতে হবে। তো দেখো, বিয়ার, বিয়ার মানে বহন করা। তো এই নাউন ফর্মটা কি হয়? বিআইইআর, বিয়ার, বহনকারী, যে কিনা বহন করে। এরপর আসো ব্লেজ, ব্লেজ মানে আশীর্বাদ করা। আই উইল ব্লেজ ইউ, আমি তোমাকে আশীর্বাদ করব। আই ব্লেজ ইউ, আমি তোমাকে আশীর্বাদ করি। তো ব্লেজটা কিন্তু ভার্ব। আশীর্বাদ যেটা নাউন, ওইটার বানান কিন্তু ব্লিস, BLISS, জাস্ট এটা আই হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট একটা লেটারের পরিবর্তন, ব্লেস, ব্লিস। এরপর দেখো ডিগ, ডিগ মানে কি? খনন করা। সবাই কিন্তু জানো DIG, ডিগ, ডিগ মানে কি? খনন করা বা খোদাই করা। তো এর যে নাউন ফর্ম সেটা কি হয়? খনন করলে কি তৈরি হয়? খাদ তৈরি হয়, গর্ত তৈরি হয়। সেটার যে ইংলিশ ওয়ার্ড সেটা কিন্তু ডিচ, ডিচ মানে খাদ। এই শব্দটা আমি শিখছি অনেকদিন পর। ডিচ মানে কি? ডিচ মানে কিন্তু খাদ। ডিগ খনন করা, খনন করলে খাদ তৈরি হলো, গর্ত তৈরি হলো। তার স্পেলিংটাকে DITCH, ডিচ, ডিচ মানে খাদ। এরপর আসো ফ্লাই, ফ্লাই মানে উড়া। তো ফ্লাই, একটা এরোপ্লেন ফ্লাই করে চলে যাচ্ছে। তো ওই এরোপ্লেনের যে ঘটনাটা ঘটতেছে উড়ে যাওয়া, সেটাকে আমরা কি বলি? ফ্লাইট। ওই দেখো ফ্লাইট চলে যাচ্ছে। তাইলে ফ্লাইট ভার্ব ফর্ম এবং এর নাউন ফর্ম ফ্লাইট। আবার এই ফ্লাইটকে দিয়ে বলো না যে ফ্লাইট মানে ফাইট করা। ফ্লাইটকে জানো কেন? ফাইটের সাথে তোমরা গুলাই ফেলো। এরপর আসো লার্ন, এটা সবাই জানো, লার্ন হচ্ছে লোর। লোর মানে কিন্তু যে শিক্ষা গ্রহণ করছে তাকে লোর বলা হয়। এরপর দেখো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি মুছে দেই নাই, আবার সব গুলাই ফেলবো। এরপর দেখো নো, এটা সবাই জানো, নো নলেজ, দাঁড়াইতেছি না। সি, সি মানে দেখা। আর যেটাকে দেখা হয় সেটাকে আমরা কি বলি? দৃশ্য। দেখছি সি, যেটা দেখছি দৃশ্য। দৃশ্যর ইংলিশ কি বলতো? সিন বা সাইট। তাহলে সি থেকে অ্যাকচুয়ালি ডিরেক্ট সাইট নাউনটা তৈরি হয়। টেল, বলা। টেল মানে কি? বলা। এর যে নাউন ফর্ম কি হইতে পারে? বাংলায় চিন্তা করো, বলা। আমরা কি বলি? গল্প বলি। তো এখানটাতে টেল থেকে স্টোরি বললে হবে না, এই টেলের সাথে মিলে TALE, টেল। টেল মানে কিন্তু গল্প বা ছোট গল্প বা মানে যে কোনো কথাবার্তা, খুশ গল্প যেটাকে বলা হয়। TALE, টেল। অনেকে শব্দটা জানতা না, একটু খেয়াল করবা। TALE, টেল মানে বলা, TALE, টেল মানে ছোট গল্প, খুশ গল্প, এরকম। এরপর এটা জানো সবাই, ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা। আর এর নাউন ফর্মটা কি হবে? প্রচেষ্টা, দ্যাট ইজ ট্রায়াল। ট্রায়াল মানে প্রচেষ্টা, পরীক্ষা বা ক্রমাগত বিচার করা, এরকম বুঝি। ঠিক আছে, ট্রাই, ট্রায়াল, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো দেখো আমি যেগুলো দাগাই দিছি, কিছু একটু অ্যাটিপিক্যাল লাগতেছে, বাট এগুলো যদি পড়ে ফেলতে পারো সারা জীবন কাজে লাগবে। আমি বারবার বলি, ইংলিশ এমন একটা জিনিস যে সারা জীবন কাজে লাগে। যে জিনিসটা অনেক অনেক টিচারই বলবে যে এটা সারা জীবন কাজে লাগে, ওইটা কাজে লাগে, যেমন কেমিস্ট্রি তোমার সারা জীবন লাগবে। তুমি মেডিকেলে আসো বা ভার্সিটি যেখানে যাও না কেন, ইংলিশ সারা জীবন কাজে লাগবে। ম্যাথ প্র্যাকটিক্যাল লাইফে টুকটাক লাগতেই থাকবে। তোমার ত্রিকোণমিতি হয়তো লাগবে না, বাট বেসিক ম্যাথ লাগবে। ইংলিশ সমস্ত এক্সামে ডিরেক্টলি লাগবে। আবার প্র্যাকটিক্যাল লাইফে এখন যে যুগ চলে আসতেছে, ইংলিশ ছাড়া চলতে পারবে না, বুঝছো? জিকে, জিকে তোমার জিকে নলেজ যত ইমপ্রুভ হবে, যে পরিবর্তনশীল বিশ্বের সাথে তুমি তত বেশি অ্যাডাপ্ট করতে পারবে। সো এই জিনিসগুলা কখনো ইগনোর করা যাবে না।
এরপর দেখো বিয়ার, বিয়ার মানে কি উৎপাদন করা বা জন্ম দেওয়া, তো এটা নাউন ফর্ম কি বার্থ, জন্মানো। বিয়ার তৈরি করা, উৎপাদন করা, জন্ম দেওয়া, নাউন ফর্ম কি জন্মানো, বার্থ। বিয়ার বার্থ। এটাও অনেকেই জানো না যে বার্থ মানে জন্মানো। তো এখানটাতে ভার্ব ফর্মটা কি আছে অনেকেই জানো না। বর্ন শব্দটা অনেকের মাথায় আসে, তো বর্ন কিন্তু বিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম। বিয়ার মানে জন্ম নেওয়া, বর্ন এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা সাধারণত সবসময় যেহেতু জন্মানো যে ইয়েটা ভার্বটা, এটাকে সবসময় প্যাসিভ ওয়েতে ব্যবহার করা হয়, যে কারণে বর্ন ওয়ার্ডটা চলে আসে। বাট এটার যে মূল ভার্ব এটা অনেকে জানে না, বিয়ার, এটা একটু খেয়াল করিও। ওকে, এবার হচ্ছে চুজ। এটা ইম্পর্টেন্ট। চুজ মানে পছন্দ করা, আর পছন্দের ইংরেজি কি চয়েস। চুজ, চয়েস, সবাই জানো। এরপর ডু, ডু মানে করা, আর যেটা আমরা করি সেটাকে কি বলি কাজ। নাউন ফর্মটা ডিড, ডু ডিড। ডিড মানে কৃতকর্ম, যেটা আমরা করি, ডু ডিড। এরপর গিভ, যেটা দেওয়া হয়, ফ্রিতে দিচ্ছ কি বলবো, গিফট। সো গিভ, গিফট, মিল আছে কিন্তু। লেন্ড, লেন্ড মানে কি ধার দেওয়া। তো আমরা যেটাকে ধার দিই সেটাকে কি বলি, লোন। লোনও খুবই কমন একটা শব্দ, বাট অনেকে জানো না যে এর বেস ওয়ার্ডটা, মাদার ওয়ার্ডটা কি। তো এটা কিন্তু এই লেন্ড ওয়ার্ডটা থেকে আসছে। লেন মানে ধার দেওয়া, নাউন ফর্ম কি লোন। এরপর ওবে, সবাই জানো, ওবিডিয়েন্স। স্পিক, এটাও, স্পিক মানে কথা বলা। আমাদের যে কথা, এই যে পার্টস অফ স্পিচ পড়াচ্ছি, স্পিচ মানে কি বাক্য, সেন্টেন্স, মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যা বলতেছি সবই স্পিচ। তো ওই যে কথা বলতেছি, কি বলতেছি, স্পিচ বলতেছি। তাহলে স্পিক ভার্ব, স্পিচ নাউন। এরপর দেখো শো, শো মানে বপন করা। আমরা বপন করি কি বীজ, তো ওর নাউন ফর্মটা সিড, বপিত। ঠিক আছে, সো সিড। এরপর এটা দেখিও ওয়েক ওয়াচ, নট দ্যাট ইম্পর্টেন্ট, পরটাই যায়, আরেকটা কলম আছে। এরপর দেখো বাইন্ড, বাইন্ড এর সাথে বন্ড যায়, ইম্পর্টেন্ট না খুব একটা। এটা দেখো সবাই জানো, ডাই, ডাই মানে মারা যাওয়া, নাউন ফর্ম কি ডেথ, এটা সবাই জানো। এরপর দেখো ফ্লো, ফ্লো মানে প্রবাহিত হওয়া। এই যে অনেক পানি একসাথে প্রবাহিত হয়ে যাওয়া, এই ঘটনাটাকে কি বলে, বন্যা, দ্যাট ইজ ফ্লাড। এটাকে আবার ফ্লুড বলিও না, ওটা কি ফ্লুড হবে না, এটা ফ্লাড। তাইলে ফ্লো প্রবাহিত হওয়া, অনেক পানি একসাথে প্রবাহিত হওয়াকে আমরা কি বলি, বন্যা, ফ্লাড, নট ফ্লুড। তাইলে ফ্লো, ফ্লাড। ওকে, এরপর গো, গো মানে যাওয়া, এর নাউন ফর্মটা কি গেট। অনেকে বলবা যে আপু গেট মানে তো প্রবেশ পথ, তো এখানে অ্যাকচুয়ালি গেট বলতে তুমি প্রবেশ পথকে বোঝাচ্ছ না, গেট বলতে মানুষের চলাচলের যে ভঙ্গি, এটাকে চলন ভঙ্গি অর্থে গেট ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা একটু দেখিও, গো চলা, যাওয়া, আর নাউন ফর্মটা কি গেট। এরপর আসো লুজ, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, তিনটা ওয়ার্ড আছে। আরেকটা দেখি আমি, এল ডাবল ও এস, লুজ। তো দেখো একটা শব্দ লজ, বা এটা অ্যাকচুয়ালি লুজ উচ্চারণ করা হয়, এলওএসি। কি উচ্চারণ করা হয়, অনেকে লজ বলো, বাট উচ্চারণ কিন্তু লুজ, এলওএসি, লুজ। লুজ মানে কি হারানো। এর নাউন ফর্মটা কি লস, এলওএসএস, লস। তাইলে লুজ, এলওএসি, লুজ যেটা, এটা ভার্ব ফর্ম। নাউন ফর্ম এলওএসএস, লস, দুটোর উচ্চারণ আলাদা। এরপর দেখো আরেকটা ওয়ার্ড আমি লিখছি লুজ, এল ডাবল এসি, লুজ। বলো তো এই এল ডাবল এসি লুজ মানে কি, একটু কমেন্ট করে জানো। আজকে আচ্ছা ওয়েবে ক্লাস হচ্ছে না, হওয়ার তো কথা, এই যে সবাই আছে, হবে না কেন। ফেরি টেল, হ্যাঁ পরীদের গল্প। মেরিমেন্ট মানে হচ্ছে প্রফুল্ল উল্লাস। দেখো স্টিমিয়ারটার নাম দিয়ে রাখছে অরাইজা স্যাটিভা। ওই যে মেঘলা সুমাইয়া দেখো বলতেছে যে ক্লাস হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওয়েবসাইটে বলতেছে সাউন্ডে কোনো প্রবলেম নাই, আর মাস্টার থেকে ম্যাক্সিমাম পড়া। আমরা অ্যাকচুয়ালি সব বই মিলেই পড়তেছি, তুমি খুললে দেখবে আসলে মাস্টার বইটা এমন যে ওই আসলে কিছু বাদ দেয় নাই, দুনিয়ার কিছু বাদ দেয়নি। সো হয়তো ম্যাক্সিমাম মিল পাবা, কিন্তু মাস্টার বইটা সত্যি কথা বলতে আমি এখন আমার হাতে নাই, আমার হাতে একবার আসছিল, আমি আবার পাঠিয়ে দিছি, আমার কাছে পিডিএফটা আছে, বুঝছো। আমি কখনো ডিরেক্ট মাস্টার থেকে কিছু অ্যাড করি নাই, এই লাস্ট রিসেন্টলি রোজার মধ্যে যেটুকু আমি ফাইল টাইল বানাইছি এগুলোর মধ্যে অ্যাড করছি, বুঝছো। বাকি যেগুলো তোমার এতকাল পুরান আমাদের মেরুয়ার্স যেটা বলো বা ফাইল গুলা পাইছো, এগুলো সব অন্য বইয়ের। আচ্ছা, লুজ মানে ঢিলা। আচ্ছা, লুজ মানে তুমি বুঝতে পারছো যে ঢিলা, আবার অ্যাকচুয়ালি এটা কিন্তু ঢিলা করা,
ভার্ব ফর্ম। যেমন আমরা যখন টবের মধ্যে চারা গাছ লাগাই কি করি, মাটিটা লুজ করে দিই। তুই আলগা করা বা ঝুরা করা অর্থে এই লুজ ভার্বটা ব্যবহার করা হয়, এটা কিন্তু ভার্ব ফর্ম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো রিসিভ। রিসিভ মানে পাওয়া। নাউন ফর্মটা কি? রিসিপ্ট, রসিদ। এটা কিন্তু কমন ওয়ার্ড, সবাই দেখছো। ওকে, এরপর এটা দেখিও থিঙ্ক। থিঙ্ক মানে কি? চিন্তা করা। তো একটা হচ্ছে চিন্তা করা, নাউন ফর্মটা কি? চিন্তা। তাইলে থিঙ্ক চিন্তা করা, থট চিন্তা। থট মানে কি? আরে আমার মাথায় মেলা থট আসতেছে, পড়াশোনা হইতেছে না, আমি তো চিন্তা চিন্তায় মরে যাব। তো এখানে কিন্তু এই চিন্তা বুঝাইতে থট ব্যবহার করা হয়, বুঝছো? থিঙ্কিং না, অনেকে থিঙ্কিং বলে, বাট ভালো ওয়ার্ড হচ্ছে থট। এরপর সেল, এটা সবাই পরিচিত এখন। সেল মানে কি? সেল মানে বিক্রি করা, এসিএল সেল, সেল মানে বিক্রি করা। যখন তুমি নাউন অর্থে দিবা যে এটা তো আমি সেলে দিয়েছি, বিক্রি করতে দিচ্ছি না, এটা আমি সেলে দিয়েছি, তো তখন কিন্তু বানানটা এসিএল, সেল হয়ে যায়। ঠিক আছে, দেখো। তো এই স্লাইডটা এই পর্যন্ত ছিল, আমরা পরের পেজে যাই। তাহলে এখানে দেখো সব ওয়ার্ড গুলোই সামান্য, শব্দের মধ্যে সামান্য পরিবর্তন। কোথাও ব্লেজ, ইটা আই হয়ে গেছে। চুজ, একটা ও চলে গেছে, আর আরেকটা মাঝখানে আই যুক্ত হয়েছে। আবার দেখো ফ্লো, ফ্লাড, সামান্য পরিবর্তন। ডাইডেট, সামান্য সামান্য পরিবর্তন করে হয়েছে। এগুলো যদি একটু দেখো, আশা করা যায় মাথায় ঢুকে যাবে। ওকে, এরপর দেখো এইগুলা একটু জুম ইন করতে প্রবলেম আছে, বুঝছো? তুমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না, তাই। তো দেখো কি বলছে, শব্দের মধ্যস্থ অক্ষর পরিবর্তন করেও আমরা, আচ্ছা ওটা ওখানে গেছিল। এখন এখানে যেটা বলতেছে যে ভার্ব টু নাউন কনভার্সন, তো সাধারণত এটিই, আইসিটি, এই সাফিক্স যুক্ত যে শব্দগুলো আছে, কি বললাম? আইসিটি, এটিই। দেখো এখানে এটিই আছে, দেখো এখানে আইসিটি আছে, এখানে এটি আছে, এখানে এটি আছে, এটি আছে। আইসিটি বা এটি যুক্ত যে শব্দগুলো আছে, সেগুলোকে নাউন করার জন্য আমরা টিআই ওয়েট সংযুক্ত করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। অনেক কমনলি তুমি এরকম এক্সাম্পল পাবা পরীক্ষার মধ্যে। দেখো অ্যাফ্লিক্ট মানে কি? দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া। ক্লেশ দেওয়া, ক্লেশ শব্দ অনেকে জানো না, ক্লেশ মানে কষ্ট। তাহলে অ্যাফ্লিক্ট, অ্যাফ্লিকশন। অ্যাগ্রাভেট, এখানটাতে জাস্ট ইটা উঠে যাবে এবং আই ওএন যুক্ত হবে, বা টি উঠে গিয়ে কি যুক্ত হলো? টি আইবেন। অ্যাজিটেট, উত্তেজিত করা, অ্যাজিটেশন। অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট মানে শান্ত করা, প্রশমিত করা, অ্যালিভিয়েশন। কালটিভেট, কালটিভেশন। ঠিক আছে, তাহলে এই যে শব্দগুলো আছে ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু দেখবা। আইসিটি বা এটি থাকলে সাধারণত উঠে যে টিআই পেন যুক্ত হয়। বানানে সামান্য যদি ঘাপলা থাকে তাও প্রবলেম নাই এই টপিকটার জন্য, বাট ফর স্পেলিং সেকশন অবশ্যই প্রত্যেকটা স্পেলিং জানা লাগবে, বুঝছো? কারণ এখানে তোমাকে এরকম অ্যাগ্রাভেশন ধরে দিল, সামান্য বানানের পরিবর্তন করে তোমাকে ঝামেলা করবে না। টিআইওএন যুক্ত শব্দ একটাই থাকবে এই টপিকে, বাট যদি ব্যাপারটা স্পেলিং এর ক্ষেত্রে যাই, তখন কিন্তু আমার কথা আর ওরা শুনবে না। ঠিক আছে, আরেকটা খুবই কমন রুল দেখো, ভার্বের শেষে যদি ডাবল ইডি থাকে, যেমন এরকম একটা ভার্বের নাম বলো তো, সাকসিড। সাকসিড মানে কি? সাকসিড মানে সফল হওয়া। প্রসিড, এগিয়ে যাওয়া। এক্সিট, অতিক্রম করা। তো এই যে শেষে ডাবল ইডি আছে, এই ভার্ব গুলোকে নাউন করার সময় আমরা কি করি? কিছুই না, জাস্ট ডাবল ইডি উঠে যাবে, ইএসএস যুক্ত হবে। সাকসিড, সাকসেস। প্রসিড, প্রসেস। এক্সিট, এক্সেস। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট রুল, মনে রাখবা। ঠিক আছে, এরপর আসো তোমরা দেখো যে ভার্বের শেষে যদি ইএনডি থাকে, কি আছে? ইএনডি। তো তখন সাধারণত আমরা এনসি যুক্ত করি, কখনো এএনসি হয়, কখনো ইএনসি হয়। এটা তোমার একটু মানে প্র্যাকটিসের ক্ষেত্রে সাথে সাথে মনে রাখতে হবে, কোথায় এএনসি হইলো, কোথায় ইএনসি হইলো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। স্পেলিং এ আমরা গতবার যখন পড়েছিলাম বলছিলাম, কিছু শব্দের শেষে দেখবা এআরআই যুক্ত হয়, কিছু শেষে ইআরআই যুক্ত হয়, কিন্তু স্পেলিং, উচ্চারণ যেটা প্রোনাউন্সিয়েশন সব একরকম। স্পেলিং এ জাস্ট কোথাও ইআরআই, কোথাও ইআরআই। যেমন মেশিনারি, শিকেনারি, দেন হচ্ছে আরো কি ছিল, মিশনারি, মেশনারি, শিকেনারি, এই যে ওয়ার্ড গুলা। তো এখানটাতে মিশনারি যেটা শুধু ওইখানে এআর হয়, বাকিটা কিন্তু ইআর হয়। তো এই যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট দেখতে হবে, এখানেও কোথায় এএনসি, কোথায় ইএনসি, এটা দেখতে হবে। যেমন অ্যাটেন্ড, এখানে কি হবে? ইএনজে উঠে যাবে, এবং বা তুমি ডিটা বলতে পারো, ডি উঠে যাবে। অ্যাটেন্ডেন্স তুমি জানো কি হবে? অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ডেন্স। তো রুলটাকে, ডিটা উঠেছে, এএনসি বা ইএনসি যুক্ত। তো বলো তো অ্যাটেন্ডেন্সে এএনসি হয় না ইএনসি হয়? এখানে কিন্তু এএনসি হয়, এবং ভুলটা এখানেই বাধে। এটা এই টপিকে ভুল হবে না, বাট স্পেলিং এ ভুল যাবে। সো এটা একটু কেয়ারফুলি দেখবা, এবং যে জিনিসগুলো তোমার নর্মালি চোখে পড়বে না, আর
এখানে অ্যাটেন্ডেন্সে অ্যাটেন্ডেন্স দিতে হবে, বাট তোমার মাথায় কিন্তু এটা কাজ করবে না যে আমি কিন্তু এএনসি বা ইএনসি তে প্যাচ লাগাইতে পারি। তো সেই ক্ষেত্রে যে কাজটা করবা, সুন্দর করে জায়গাটা হাইলাইট করে রাখবা, স্টার দিয়ে রাখবা। যখন হাইলাইটেড দেখবা আমি তো পারতাম, তাহলে হাইলাইট কেন করা, তখনই মাথায় ওটা হিট করবে যে তাইলে এখানে কোনো একটা ঘাপলা আছে। এরপর দেখো অফেন্ড, তো এখানে অফেন্ড আছে, জাস্ট এখানটাতে এই বলতে পারো যে ডি উঠে যে সি যুক্ত হবে, বা এখানে ইএনডি উঠে যে ইএনসি যুক্ত হবে। অফেন্ড থেকে অফেন্স হয়, এখানে কিন্তু আবার ইএনসি এএনসি না। ওকে, দেখবা এটা প্রিটেন্ড, প্রিটেন্স, এখানে ইএনসি। তো এই জিনিসগুলো ভালো করে দেখবা, যেগুলো বারবার বলতেছি এগুলো তোমরা কিন্তু প্যাচ লাগাও। এরপর আসো এটা অনেক ইম্পর্টেন্ট যে ভার্বের আরেকটা খুবই কমন আইডেন্টিফায়ার হচ্ছে শেষে আইজেডি বা আইএসি থাকে। আইজেডি এবং আইএসি কিন্তু একই জিনিস। রিয়েলাইজ, এই যে বানানটা দেখো, রিয়েলাইজ মানে অনুভব করা, বুঝা, অনুধাবন করা। তো রিয়ালাইজ, এখানে এল আই জেডি দিলেও যা হয়, এল আই এসি দিলেও তাই হয়, দুইটাই অ্যাকসেপ্টেড। বাট যদি দুইটার মধ্যে প্যাচ লাগে, কখনো মনে করো অপশনে আইএসিও আছে আইজেডিও আছে, কোনটা নিব? আমি কিন্তু অবশ্যই আইজেডিটা নিব, কারণ ওটা আরো বেশি অ্যাকসেপ্টেড এবং ট্র্যাডিশনালি ওটাই ব্যবহার করা হইতো, এখন এসিও ইউজ করা হয়। যাই হোক, তাইলে আইজেডি আইএসি অলওয়েজ ভার্বের আইডেন্টিফায়ার। তো এখানটাতে যদি কোনো ভার্বের শেষে এরকম আইজেডি বা এসি থাকে, তো এখানে কি করতে হয়? এসে টিআই ওয়েন যোগ করে নাউন গঠন করতে হয়। এটা তুমি দেখো, রিয়ালাইজ, বলো তো এর নাউন ফর্মটা কি? রিয়ালাইজেশন। তারপর দেখো সিভিলাইজ, সিভিলাইজ মানে নগরায়ণ করা, সভ্য করা মানুষকে। সিভিলাইজ, সিভিলাইজেশন মিলে যাচ্ছে কিন্তু। আবার দেখো আরেকটা ইউটিলাইজেশন মিলে যায়। তাইলে সাধারণত এলআইসি বা এলআইসি থাকলে আমরা কি করি? এসএটিআই যোগ করি। ওকে, তাইলে এখানে অপশনগুলো একটু দেখবা, যে এক্সাম্পল গুলো দেওয়া আছে। এরপর দেখো আরেকটা জিনিসে খুব বেশি প্যাচ লাগে, স্যাটিসফাই আর সিম্পলিফাই, দুটো ওয়ার্ড, স্যাটিসফাই, সিম্পলিফাই। তো এফ ওয়াই যুক্ত এরকম শব্দ কিন্তু ভার্ব ইন্ডিকেট করে, স্যাটিসফাই ও ভার্ব, সিম্পলিফাই ও ভার্ব। বলতো স্যাটিসফাই এর নাউন ফর্ম কি হবে এবং সিম্পলিফাই এর নাউন ফর্ম কি হবে? দুইটাও একটু বলো, দুইটাই বলো। বই কুরবানি নাগাদ পাবা, আশা করা যায়। একদিন তো মরেই যাব। এখন মানুষ বলে না কথাটা, এখন একদিন তো মরেই যাব যদি কথা বলতো, তাহলে মরণের পরের কাজ তো মানুষ এখন করেই না। কি যে একটা অবস্থা, মানে বর্তমান জেনারেশনের অবস্থা এমন, মানুষ ভুলেই গেছে যে একদিন মারা যাবে। আচ্ছা বলো দেখি, দ্রুত বলো। হ্যাঁ, লুজ অ্যাজেক্টিভ হয়, লুজ অ্যাজেক্টিভ হয়। আচ্ছা, একজন বলতেছে স্যাটিসফ্যাকশন, সিম্পলিসিটি। আচ্ছা, সিম্পলিসিটি ঠিক আছে, সেটা একটা নাউন, বাট তুমি যখন সিম্পলিফাই মানে সহজ করা, সহজায়ন বলবা, সিম্পলিসিটি মানে মানুষের নেচার বোঝায়। তুমি যখন ডিরেক্ট সিম্পলিফাই ওয়ার্ড থেকে নাউন করবা, তখন কি হবে বলো তো? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কোনো কারণ নাই। তো দেখা গেছে যে ওদের যেভাবে উচ্চারণ করতে সুবিধা হচ্ছে, যেরকম মনে লাগতেছে অমনি ওরা বসাই দিচ্ছে। যেমন আমাদের কোথাও হ্রস্ব উকার, কোথাও দীর্ঘ উকার। কারণ কি? কারণ বলতে পারবো তুমি? ওরকম কারণ কিন্তু নাই, উচ্চারণগত পার্থক্য নাই। বা এখন যেই বাংলাটা চলতেছে, এখানে আমরা বলি যে দেশি সমস্ত বানানে হ্রস্ব উ এবং হ্রস্ব ই, এবং সরি বিদেশি বানানে হ্রস্ব উ এবং হ্রস্ব ই। এবং যদি দেশি বানান হয়, সংস্কৃত হইলে তখন আমরা কনসিডার করি কখনো হ্রস্ব হয়, কখনো দীর্ঘ হয়। তো এই ক্ষেত্রে এরকম কোনো রুল কিন্তু নাই, বুঝছো? তো ওই জিনিসটা ওদের যেভাবে সুবিধা হয়েছে এইভাবে বসে। আচ্ছা, স্যাটিসফ্যাকশন, সিম্পলিফিকেশন, এই যে দেখো তাসনিয়া ইসলাম বলতেছে দুটোই ঠিক বলছে, স্যাটিসফ্যাকশন এন্ড সিম্পলিফিকেশন। অর্পিতা স্যাটিসফ্যাকশন, আব্দুল্লাহ স্যাটিসফ্যাকশন, মনিরা সিম্পলিফিকেশন। ইয়া সিম্পলিফিকেশন। আব্দুল্লাহ তুমি সিম্পলিফিকেশন মানে ডাবল সি দিছো, একটা সি হবে। ওকে, তো দেখো কোথাও তুমি ফিকেশন বলছো, কোথাও ফ্যাকশন বলছো, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো তুমি যে ওয়ার্ডটা বলতেছো, এই যে স্যাটিসফাই, এটার সাথে কি বলছো? স্যাটিসফ্যাকশন, কি যোগ করছো? ফ্যাকশন।
যখন সিম্পলিফাই বলছো তখন সিম্পলিফিকেশন, তাহলে এক জায়গায় ফিকেশন দিলা এক জায়গায় ফ্যাকশন দিলা, এর কারণ কি? তো এখানে ব্যাপারটা এরকম যে যদি যে ওয়ার্ডটা শেষে এফ ওয়াই আছে ওইটা বেস ওয়ার্ড হয়, অর্থাৎ এই বাবা এই মা, স্যাটিসফাই এর আর কি কোনো মূল ওয়ার্ড আছে? নাই। স্যাটিস বা এরকম অ্যারাউন্ড কাছে ছোট কোনো ওয়ার্ড আছে? নাই। যদি সেটা বেস ওয়ার্ড হয় তাহলে আমরা ফ্যাকশন যোগ করি। আর সিম্পলিফাই, এই যে সিম্পলিফাই ওয়ার্ডটা এর কিন্তু একটা বেস ফর্ম আছে কি সিম্পল, সিম্পল থেকে সিম্পলিফাই শব্দটা আসছে। কিন্তু যদি বেস ওয়ার্ড না হয় অন্য ওয়ার্ডের মডিফিকেশনের ফলে এই ওয়ার্ডটা তৈরি হয়, তো সেই ক্ষেত্রে আমরা ফিকেশন যোগ করি। তাহলে ফ্যাকশন কোথায়? বেস ওয়ার্ডের ক্ষেত্রে ফ্যাকশন। আর যদি ওয়ার্ডটা বেস না হয়ে অন্য ওয়ার্ডের মডিফিকেশনের ফলে তৈরি হয় তাহলে কি হবে? ফিকেশন। বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো যে শব্দগুলো আছে সিম্পলিফাই, প্যাসিফাই, এগুলো কিন্তু অন্য ওয়ার্ড থেকে আসছে। যেমন সিম্পলিফাই সিম্পল শব্দ থেকে আসছে, প্যাসিফাই পিচ শান্তি শব্দ থেকে আসছে, ক্রুসিফাই ক্রুয়াল শব্দ থেকে আসছে, ঠিক আছে? ক্রুশ শব্দ থেকে আসছে, সরি ক্রুশে বিদ্ধ করা ক্রুশ শব্দ থেকে আসছে। তো এগুলো সব বেস ওয়ার্ড আছে, এজন্য আমরা এখানে কি করব বলতো? এখানে সবই কিন্তু ফিকেশন যোগ করব, ফিকেশন। ঠিক আছে? তাহলে নকল জিনিসে ফিকেশন, আসল জিনিসে ফ্যাকশন, মনে রাখবা। এটা দেখলা। এরপর দেখো পরের পেজে যদি যাও, এখানে এফ ওয়াই যখন মূল শব্দের অংশ হয় অর্থাৎ ওটাই মূল শব্দ, তখন কি হবে? তখন কিন্তু আমরা ফ্যাকশন যোগ করব। তাইলে স্যাটিসফাই থেকে কি হবে? স্যাটিসফ্যাকশন। ডিফাই থেকে ডিফায়ান্স। কখনো ফ্যাকশন বা কখনো আইএনসি যুক্ত হয়, তবে এটা বেশি ইম্পর্টেন্ট। এটা আসলে দেখাচ্ছি স্যাটিসফাই, এটা আমরা জানতে চাই স্যাটিসফ্যাকশন। এরপর আসো কতগুলো শব্দ আছে যার শেষে ওয়াই আছে, তো ওই শব্দগুলোকে আমরা ওয়াই রেখে কখনো এজি যোগ করি, কখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওয়াইটা উঠে যায়, ওয়াইটা আই হয়ে যায়, শেষে এজি যুক্ত হয়। তো এই যে রুলের আন্ডারে যেগুলো আছে একটু দেখতে হবে। ক্যারি, ক্যারির নাউন ফর্মটা কি? ওয়াইটা উঠে আই হয়ে যায়, এজি যুক্ত হয়। ব্রেক কিছুই না, জাস্ট এজি, ব্রেক ব্রেকেজ। ম্যারি ম্যারিয়েজ, ওয়াইটা উঠে যে আই এজি হয়। লিক লিকের পরে শুধু এজি। পাস পাসাজ, এখানে কিন্তু এজি যুক্ত হইলো। তাইলে শেষে ওয়াই থাকলে কি করি? আই হয়ে পরবর্তীতে এজি হয়। আর অনেক ক্ষেত্রে ওয়াই নাই, তাহলে ডিরেক্ট এজি যোগ করে দাও। আচ্ছা, এরপর আসো কিছু ভার্ব আছে যার শেষে এমইএনটি যোগ করে নাউন গঠন করি। যেমন কনসিল, কনসিল মানে লুকানো, নাউন ফর্ম কি হবে? কনসিলমেন্ট। আর্গু, তর্ক করা, নাউন ফর্ম কি হবে? আর্গুমেন্ট। জাজ, বিচার করা, নাউন ফর্ম কি হবে? জাজমেন্ট। এবার আবার দেখো এখানে বিবিধের মধ্যে কিছু লিখছে অ্যালাউ, নাউন ফর্ম কি হবে? অ্যালাওয়েন্স। বলতো অ্যালাওয়েন্স মানে এএনসি নাকি ইএনসি? এখানে কিন্তু আবার অ্যালাউয়েন্স উচ্চারণ করছে এন্স, তারপরে এএনসি হয়েছে। বুঝছো? তাহলে অ্যালাউ অ্যালাওয়েন্স, এখানে কিন্তু এএনসি। দেখিও বিহেভ বিহেভিয়ার, এখানে আমার বিহেভেন্স বললে হবে না, শব্দগুলো তোমাদের সাথে পরিচিত না এখন, সো আমার আশা করি এখন প্রবলেম হবে না। সো বিহেভ বিহেভিয়ার, আই ও ইউ আর। কনকুয়ার কনকুয়েস্ট, এক একটা কিন্তু এক এক রকম ভাবে হচ্ছে, বুঝছো? তো এখানে আমরা কনকুয়ারার বলতে পারতাম, দুইটার পার্সপেক্ট আলাদা। কনকুয়ার মানে জয় করা, তুমি যখন কনকুয়ারার বলতে পারতা যে ব্যক্তি জয় করছে ব্যক্তিকে বুঝাইতে কনকুয়ারার হইতো, আর এই জয় বুঝাইতে কনকুয়েস্ট। তো দুইটাই নাউন, একটা ব্যক্তিকে বুঝাচ্ছে একটা ইভেন্টকে বুঝাচ্ছে। বুঝছো? নাউন অনেকভাবে গঠিত হয়। আচ্ছা, এখন এই এতক্ষণ যা পড়লাম তার একটা সামারি এখানে দেয়া আছে। কিরকম সামারিটা? যে সাধারণত নাউনের কিছু আইডেন্টিফায়ার আছে, কমন আইডেন্টিফায়ার, যেরকম সবগুলো দেখো এখানে একসাথে লেখা আছে। নাউনের শেষে সাধারণত ই আর, ও আর, এ আর, ই ডাবল ই, খুব কমনলি টিআইওএন, এসআইওএন, মেন্ট, এইচ, ইয়ার, এমস, এন্স, এই সাফিক্স গুলা থাকে। আরো কিছু সাফিক্স আছে নেস, সিওয়াই, শিপ, ইজম, ইটি, এটি, হুডম, এগুলা। এই সবই যে সাফিক্স গুলো দেখছো দুই লাইনে লেখা, সবই নাউনের সাফিক্স। তো এখানে যদি একটা ওয়ার্ড দেয়া আছে ফ্রেন্ডশিপ, তাহলে বুঝতে পারছো যে ফ্রেন্ডশিপ শিপ আছে মানে নাউন। তাহলে এখান থেকে এই সাফিক্স গুলো যদি জানো খুব ইজিলি নাউনকে চিনতে পারবা। এখানে নাউন চিনলাম। এখন মনে করো এটা আইডেন্টিফিকেশন, আমি নাউনকে চিনে ফেলছি। এর আরেকটা গুরুত্ব আছে, তোমাকে আমি ফ্রেন্ডশিপ শব্দটা দিলাম, ফ্রেন্ডশিপ। আমি তোমাকে বললাম যে এর অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে বলো তো? তো দেখো আমরা যে রুলটা লিখছি যে ভার্বের সাথে যদি এই প্রথম লাইনের যে সাফিক্স গুলো আছে এটা যুক্ত হয় নাউন গঠন করে, অ্যাডজেক্টিভের সাথে যদি নিচের লাইনের সাফিক্স গুলো যুক্ত হয় তাহলে নাউন গঠন করে। তাহলে এই যে শব্দটা দেখছো ফ্রেন্ডশিপ, তো অ্যাডজেক্টিভ প্লাস শিপ ইজ ইকুয়াল নাউন। তাহলে এখানটাতে শিপ যুক্ত শব্দ নাউন অবভিয়াসলি, বাট রুল কি ছিল? যে
সামথিং এর সাথে শিপ যুক্ত হয়ে যখন নাউন গঠন করবে, অফকোর্স ফার্স্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। সো এখানে এই পোর্শন থেকে যদি বলে যে ফ্রেন্ডশিপের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, তুমি বলতে পারো শিপ বাদ দিলে যেটা থাকে দ্যাট ইজ ফ্রেন্ড। আবার যদি বলে ফ্রেন্ড শব্দের নাউন ফর্ম কি হবে, তুমি জানো যে এরকম একটা অ্যাডজেক্টিভের পরে শিপ যুক্ত করলেই আমার নাউন হয়ে যাবে, সেটাও চিন্তা করো। ঠিক আছে, তাহলে এই রুলটা মনে রাখবা। কি কি কাজে লাগবে? প্রথমত সব থেকে ইম্পর্টেন্ট যেটা, তোমাকে একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ বলবে। সব থেকে বেশি আসে হচ্ছে নাউনটাই, নাউন ভার্ব এবং অ্যাডজেক্টিভ তিনটাই আসে, তবে নাউন সব থেকে বেশি আসে। তো এখানে চিনতে পারবা তাইলে সাফিক্স গুলা দিয়ে। এরপর একটা ওয়ার্ড দিয়ে দিল যে বললো নাউন থেকে এখন অ্যাডজেক্টিভ করো, এর শেষের ওই যে ডম, শিপ, তারপরে অন্য যেগুলো আছে হুড, এগুলো বাদ দিয়ে দিলেই অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আরেকটা অ্যাডজেক্টিভ দিয়ে আছে নাউন করতে বলছে, এগুলো যোগ করে দিবা শব্দ হিসাবে যেটা যুক্ত হয়। উল্টা পাল্টা কিন্তু যোগ করলে হবে না, তোমার কমনলি যেটার সাথে যেটা যায়, প্র্যাকটিস করতে করতে অলরেডি অনেক কিছু জানো, আর যেগুলো জানো না একটু দেখবা, যেটার সাথে যেটা যায় সেটা অ্যাড করে দিলেই কিন্তু কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ টু নাউন হয়ে যাবে। বুঝছো? তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসো দেখো, এতক্ষণ আমরা যা পড়লাম মোটামুটি ওভারঅল রুল গুলো দেখে ফেলছি। এখন এই যে জিনিসটা, এটা মাস্টার থেকে নিছি, আমি বলে দিচ্ছি মাস্টার থেকে নিছি। আমি নিজে সবকিছু তো বানাইতে পারি না, বা বানাই লাভ নেই, কারণ মাস্টার বইটা বা যে কোনো বইয়ের ক্ষেত্রে বইগুলো এমন ভাবে বানানো হয় দীর্ঘদিনের প্রচেষ্টায়, যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন টোশ্চেন আসছে ওগুলা গুছিয়ে সুন্দর করে লেখা হয়। আমি নিশ্চয়ই বই লিখলে অত ভালো করতে পারবো না। আমরা যে কাজটা করতে পারি, বা ম্যাক্সিমাম অ্যাডমিশন কোচিং এর যে বইগুলা, তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে সামারাইজ করে দেয় এবং সব ইম্পর্টেন্ট জিনিসগুলো এক জায়গায় করে দেয়। বুঝছো? তো সেই ক্ষেত্রে আমি এটা মাস্টার থেকে নিচে তোমাকে বলে দিচ্ছি, তুমি চাইলে দাগাই নিতে পারো, আমি দাগানো পিডিএফ তোমাকে দিতে পারি, তুমি ওখান থেকে টিক দিয়ে রাখতে পারো, বা এখান থেকেও করতে পারো। ইম্পর্টেন্ট শব্দগুলো দিচ্ছি, আমার মনে হয় না মাস্টারে এর বাইরে এমন কোনো শব্দ আছে। ওখানে আমি হয়তো 30 থেকে 40% নিছি মাস্টারে যতগুলো ছিল, বাট এর বাইরে আমার মনে হয় না পড়া লাগবে, কারণ এগুলা থেকে ঘুরে ফিরে আসে। অন্য যে শব্দগুলো আমি বাদ দিছি, তুমি দেখলেই বুঝবা যে এইটা অ্যাকচুয়ালি আসতে পারে না পরীক্ষায়। বুঝছো? এই জন্য এখান থেকে এগুলাই দেখবা। আচ্ছা, ওয়েবসাইটটা চলতেছে ক্লিন এন্ড ক্লিয়ার। ওকে, বলো তো ফ্রেন্ডলি, ওই যে প্রোমা বিএস বলতেছে ফ্রেন্ডলি, বলো তো ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ দেখি শুনি। বলো, তোমরাও বলো, ওয়েবসাইটে যারা আছো তারাও বলো, আর যারা এখানে ফেসবুকে আছো তারাও বলো। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে এই জিনিসটা যদি আমি তোমাকে দেখাইতে যাই, চোখে দেখবা কেমনে? দেখতে কি পাবে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি তোমাকে এটা পড়ার কিছু রুল বলে দিই। আমি এখানে যেগুলো রাখছি দেখো, সবথেকে ইম্পর্টেন্ট গুলো অলরেডি বলে দিছি। তোমার এর বাইরে আশা করা যে পড়ার দরকার নেই মাস্টারের যে ক্লাস, তুমি নিজে দেখলেও সেটা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি লাগবে না অন্যগুলা। তো এখানটাতে আমাদের যেটা করতে হবে, এই নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই চারটার মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ সীমাবদ্ধ থাকে। তোমাকে একটা ওয়ার্ড দিয়ে বলতে পারবে না প্রিপোজিশন ফর্মটা কি বলো, একটা ওয়ার্ড দিয়ে বলতে পারবে না এই কনজাংশন ফর্ম কি দেবো, কোনটা বলো। অ্যাকচুয়ালি দেখা যায় যে ওয়ার্ড গুলো এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তুমি কখনো নাউনকে প্রোনাউন বানাইতে পারবা না। বুঝছো? মানে কনভার্সন হয় না, সম্ভব না। তো এগুলা জানলেই চলবে, এবং এইখানটাতে তোমার কাজ হচ্ছে রুট ওয়ার্ডটা খুঁজে বের করা। যেমন আমি প্রথম কলামে প্রথম লাইনের ক্ষেত্রে যদি বলি, প্রথম রো যেটা দেখো, অ্যাবিলিটি, এনেবল, এবল, অ্যাবলি। তো এখানে রুট ওয়ার্ডটা কি বলো? সব থেকে ছোট যে ওয়ার্ডটা, যেটার মডিফিকেশন ও অন্য ওয়ার্ড তৈরি হয়েছে, সেটাই রুট ওয়ার্ড। তো এখানে রুট ওয়ার্ডটা হচ্ছে এবল। রুট ওয়ার্ড কি? এবল। রুট ওয়ার্ড খুঁজে বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো অ্যাকশন, অ্যাক্ট, অ্যাক্টিভ, অ্যাক্টিভলি, মূল ওয়ার্ডটাকে অ্যাক্ট। তৃতীয় ক্ষেত্রে দেখো অ্যাডমিরেশন, অ্যাডমায়ার, অ্যাডমিরেবল, অ্যাডমিরেবল, মূল ওয়ার্ডটাকে অ্যাডমায়ার। তো কোনোটা ভার্ব রুট ওয়ার্ড, কোথাও অ্যাডজেক্টিভ রুট ওয়ার্ড, আবার কোথাও দেখবা যে অন্য অ্যাডভার্ব রুট ওয়ার্ড হতে পারে, বাট কমনলি হয় না। তো এই ক্ষেত্রে তোমার কাজটা রুট ওয়ার্ডটা খুঁজে বের করা। রুট ওয়ার্ড খুঁজে বের করে যে কাজটা করবা, যে ভার্ব ফর্মে কি হচ্ছে, রুট ওয়ার্ড পরিবর্তন হয়েই কিন্তু অন্য টার্ম তৈরি হয়, অন্য ভাষা তৈরি হয়। যেমন অ্যাক্ট, টিআইওএন যুক্ত হয়ে বা আইওএন যুক্ত হয়ে নাউন গঠন করে। আবার অ্যাডজেক্টিভ কিভাবে গঠন করে, আইভি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন করে। রুট ওয়ার্ডটা যদি খুঁজে পাও, খুব ইজিলি তুমি কনভার্সনটা করে ফেলতে পারবে। ঠিক আছে, তাইলে মাস্টারে যেটা করা নেই, রুট ওয়ার্ডটা চিহ্নিত করা নেই, আমি তোমাকে রুট ওয়ার্ডটা মার্ক করে পিডিএফটা দিয়ে দিব আবার। ঠিক আছে, এবং এটা আমি বলে দিব ভাইকে যেন কালার করে দেয়। তাইলে রুট ওয়ার্ডটা খুঁজে বের করব, করে দেখবো যে কোনটা কি ফর্ম হয়, কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, আমি তোমাকে কিছু দেখাই, তাহলে বুঝবো। যেমন দেখো, রুট ওয়ার্ডকে এখানটাতে প্রথম কলামের ক্ষেত্রে এবল। তো এবলটা কি আগে চিন্তা করতে হবে, তাহলে এই ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এর ভার্ব ফর্মটাকে ইএন যুক্ত করলেই এনেবল হয়ে যায়, এটাই কিন্তু ভার্ব ফর্ম। প্র্যাকটিস করতে করতে পারবো, ম্যাক্সিমামে পারো। এরপরে দেখো এর নাউন ফর্মটা কিরকম হইতে পারে, এবল, এবিলিটি, এটা কিন্তু জানো। ঠিক আছে,
এখানে অ্যাডভার্বটা লাগে না। তাইলে এই যে দেখো একটা ওয়ার্ড থেকে বাকিগুলো বের করে ফেললাম। যত তুমি এগুলো বের করার প্র্যাকটিস করবা তত কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে, এবং কিছু জিনিস হয়তো মনে পারতেছি না, তখন ওই জিনিসটা মার্ক করে ফেলতে পারবো। সো প্র্যাকটিসের মাধ্যমে যদি আগাও, যে শব্দগুলো আমি জানি আমার দেখা দরকার নেই, যেগুলো জানি না বের করতে পারতেছি না, ইন্টারচেঞ্জ করে কোন ফর্ম হচ্ছে, ওগুলো সুন্দর করে মার্ক করে রাখলে পড়ার টাইমটা কমে যাবে, সবকিছু পড়তে হবে না তখন। এরপর দেখো অ্যাক্ট। নাউন ফর্ম কি হবে বললাম অ্যাকশন, অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে অ্যাক্টিভ। এরপর দেখো অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, এটা ভার্ব ফর্ম। এর নাউন ফর্ম কি হবে অ্যাডমাইরেশন, সবাই জানো অ্যাডমিরেশন বা অ্যাডমাইরেশন। এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে প্রশংসাযোগ্য, অ্যাডমাইরেবল। ঠিক আছে, আর অ্যাডভার্ব লাগবে না। এরপর দেখো আরেকটা ওয়ার্ড হচ্ছে অ্যাডভেঞ্চার। এর নাম রুট ওয়ার্ডটা কি অ্যাডভেঞ্চার, এটাই রুট ওয়ার্ড, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটাই নাউন হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, সো রুট ওয়ার্ড অ্যাডভেঞ্চার দুইটাই একই, নাউন এন্ড ভার্ব। এর যে অ্যাডজেক্টিভটা কি হবে অ্যাডভেঞ্চারাস, এখানে কিন্তু ও ইউএস যুক্ত হবে, এবং আমরা ফার্স্টেই শুরু করছিলাম যে ও ইউএস এটা কিন্তু অ্যাডজেক্টিভের আইডেন্টিফায়ার। এরপর আসো এগ্রিমেন্ট। এই শব্দটার রুট ওয়ার্ড কি এমনি মনে আসবে এগ্রি, এগ্রি হচ্ছে রুট ওয়ার্ড। তো এটা কোন ফর্মে আছে বলতো, এগ্রি মানে সহমত পোষণ করা, দ্যাট ইজ এটা কিন্তু ভার্ব। তাহলে এগ্রি দিস ইজ আ ভার্ব, তাহলে এখান থেকে এখন চিন্তা করো নাউন কি হবে এগ্রি টু এগ্রিমেন্ট। অ্যাডজেক্টিভ কি হবে বলতো, অ্যাডজেক্টিভটা দেখো এগ্রিয়েবল। হয়তো হুট করে মনে হলো যে আমার তো মনে আসতেছে না অ্যাডজেক্টিভটা, তো একটু তাইলে এটা মার্ক করে রাখবা। এবং মজার ব্যাপার হচ্ছে যদি একটু এক দুইবারও পড়া থাকে যেমন এই জিনিসগুলা, পরীক্ষায় অপশন তো দেয়া থাকবে, অপশন দেখেই তাকে আসতে পারবে, বুঝছো। আচ্ছা, ব্রেন তোমাকে চাই না যে সে তোমাকে ধোকা দিবে, ধোকা আমরাই দিই, কারণ কখনোই দেখি না চোখে, তাইলে ব্রেন কেমনে মনে করবে। ব্রেনকে চোখকে যদি একবার দেখাও, সে কিন্তু তোমাকে খুব ভালোবাসে। নিজের ব্রেন, নিজের চোখ, নিজের মন তোমাকে যে পরিমাণ ভালোবাসে আর কেউ সে পরিমাণ ভালোবাসে না। তো যদি একবার দেখে থাকো, চোখ তোমাকে ধোকা দিবে না, মন ধোকা দিবে না, দাঁড়ায় আসতে পারবো, বুঝছো। এই জন্য বলি যে বেশি বেশি পড়ো, বেশি বেশি প্র্যাকটিস করো, একবার দেখা হইলেও। আচ্ছা, রুট ওয়ার্ড কেমনে চিনবো, সব থেকে ছোট ওয়ার্ডটা রুট ওয়ার্ড, যেটার পরিবর্তন হয়ে অন্য ওয়ার্ড হচ্ছে। যেমন দেখো এই কলামে সব থেকে ছোট কোনটা ছিল এইবল, এই কলামে এই রো এর মধ্যে সব থেকে ছোট ছিল অ্যাক্ট, এখানে কে ছিল অ্যাডমায়ার। যেটা সব থেকে ছোট সেটাই রুট ওয়ার্ড, এবং এখানে কোনো সাফিক্স থাকবে না। যেমন দেখো এই অ্যাডভেঞ্চারের মধ্যে সাফিক্স ও ইউএস আছে, ঠিক আছে, বাট এখানে কোনো সাফিক্স আছে না, ইউআরই কোনো সাফিক্স না। টি ওয়েন শন, এস আই ওয়েন শন, ও ইউএস আস, টি ওয়াই টি, হুড নেস, এগুলো হচ্ছে সাফিক্স। সাফিক্স নাই, এবং সব থেকে ছোট ওয়ার্ড যেটা সেটা হচ্ছে রুট ওয়ার্ড, বুঝছো। এরপর এগ্রি তো বললামই, দেখো এখানে এবল আছে, এবল কিসের মডিফায়ার, কিসের আইডেন্টিফায়ার অ্যাডজেক্টিভের, মেন্ট নাউনের। তাইলে দেখতেই পাচ্ছ যে এইভাবে কিন্তু পারা যায়। তারপর আমি বলতেছি ফর মোস্ট সিউরিটি। এরপর আছো অ্যালাওয়েন্স। অ্যালাওয়েন্স এর রুট ওয়ার্ডটা কি অ্যালাউ, এটা কিন্তু রুট ওয়ার্ড, এবং এটা কি হিসেবে ব্যবহৃত হয় অ্যালাউ অনুমতি দেওয়া, দ্যাট ইজ ভার্ব। তাই যে অ্যালাউ এটা হচ্ছে ভার্ব, নাউন কি হবে অ্যালাওয়েন্স এএনসি। আর যেটা অ্যাডজেক্টিভ সেটা কি হবে অ্যালাউয়েবল, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাদ দিতে পারো। ওকে, এরপর দেখো অ্যানালাইসিস। অ্যানালাইসিস এর মূল ওয়ার্ডটা কি হবে, মূল ওয়ার্ডটা কিন্তু একটা ভার্ব, সেটা কি অ্যানালাইজ। এখানটা তো একই রকম জেডি বা এসি দুইটাই তুমি ইউজ করতে পারো, দেখো দুইটাই দিছে, প্রথমটা বেশি প্রিফারেবল। এরপর দেখো তাইলে অ্যানালাইজ রুট ওয়ার্ড, এর নাউন ফর্মটা কি হবে ম্যাক্সিমামে জানো অ্যানালাইসিস, এবং এর অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে অ্যানালাইটিক্যাল। অ্যানালাইটিক বললে হবে না কিন্তু অ্যানালাইটিক্যাল, বিশ্লেষণধর্মী বিশ্লেষণমূলক, ঠিক আছে। এরপর দেখো অ্যাসিওরেন্স, এখানে একটু ভুল আছে। অ্যাসিওরেন্স মানে নিশ্চয়তা, রুট ওয়ার্ড কি শিওর, শিওরটা হচ্ছে রুট ওয়ার্ড। তো এখানে শিওর বলতে অ্যাডজেক্টিভ কে বুঝাই, তো আমি যদি শিওর বলি সমস্যা হবে না, তারপরে এটা মিসনোমার একটু। শিওর এটা একটা ওয়ার্ড, শিওর মানে নিশ্চিত। তো এর ভার্ব ফর্মটা কিভাবে গঠিত হবে, শিওর কিন্তু অ্যাডজেক্টিভ, বাট এর আরেকটা পলিশড অ্যাডজেক্টিভ আছে যেটা শিওর সবসময় ব্যবহার করা হয় না, ঠিক আছে। এর পলিশড অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাসিওরড। অ্যাসিওরড মানে সুনিশ্চিত, শিওর মানে নিশ্চিত, অ্যাসিওরড মানে সুনিশ্চিত। এটা পলিশড অ্যান্ড আমরা কি বলি যে গুলশানের ভাবি এটা, বুঝছো। আচ্ছা, তাহলে এই শিওরটা অ্যাডজেক্টিভ ছিল, বা আমরা এটাকে রুট ওয়ার্ড যদি ধরি, ভার্ব ফর্মটা কিরকম হয় ইনশিওর, আমরা কিন্তু জানি ইনশিওর এন্ড অ্যাসিওর দুইটাই ভার্ব ফর্ম হয়। তাহলে মনে রাখিও যে অ্যাসিওর এন্ড এনশিওর, এখানে একটু ভুল আছে, এ এস এস ইউ আর ই। অ্যাসিওর মানে নিশ্চয়তা দেওয়া, এনশিওর মানেও নিশ্চয়তা দেওয়া, দুইটাই হবে, ঠিক আছে। এই দুইটা দেখবা, আর এর নাউন ফর্মটা অ্যাসিওরেন্স এনসি, ঠিক আছে। এবং এখানে সবগুলো তুমি দেখলে মোটামুটি কিন্তু হয়ে যাবে, আমি সবগুলো দেখাইতেছি না, তো বাকিগুলো দেখবা। অথরিটি, অথরিটির মূল ওয়ার্ডটা কি ছিল
এখানে তুমি অথরিটি বলতে পারো, অথরাইজও বলতে পারো। অথরাইজ যদি বলো তাহলে অথরাইজ, শেষে আইজ রেডি আছে, ভার্ব ফর্ম। নাউন কি হবে? অথরিটি, টিওআই আছে নাউন, এবং এর অ্যাডজেক্টিভটা কি হবে? অথরিটেটিভ। আইভি বা জিএভি থাকলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, খেয়াল করবা। এরপর আরো কিছু জিনিস আমার যেগুলো মাথায় আসতেছে একটু বলি। যেমন দেখো, তোমাকে যদি একটা ওয়ার্ড দেয় শর্ট, বলো তো এর ভার্ব ফর্মটা কি হবে? SHORT। শর্ট। শর্ট শব্দের ভার্ব ফর্ম কি হবে বলো? কমেন্ট করো দেখি কতটুকু জানো। এখান থেকে তোমরা কিন্তু তাই রুট ওয়ার্ড খুঁজে এভাবে প্র্যাকটিস করে ফেলবে। আমি যদি এখন তোমাকে সবগুলো বলি, বলবা যে আপু এগুলো কি বলতেছে, আমরা তো সব পারি। তো আমি সবগুলো দেখাইতেছি না, আমি তোমাকে কিছু কোশ্চেন করবো, তুমি উত্তর দিবা। আচ্ছা, ইনশিওরও হয় অ্যাসিওরও হয়, দুটাই হয়। থ্যাংক ইউ ইশরাত নীলা। অবশ্যই ব্রিটিশ, অলওয়েজ 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 ব্রিটিশ 3 বার ব্যবহার করবা। তারপর যদি সুযোগ না থাকে তারপরে আমেরিকান। অলওয়েজ আমরা ব্রিটিশ ইউজ করি। পার্সোনাল লাইফে কি করবো আমি জানি না, বাট আমাদের গ্রামারে অবশ্যই 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 ব্রিটিশ ইউজ করতে হবে। বৃষ্টি হচ্ছে নাকি বাইরে? অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে বুঝছো। ঢাকার ওয়েদার এত ভালো ছিল, আমি ঘুমাইতেছিলাম, উঠে দেখলাম এত সুন্দর বাতাস বইতেছে। বৃষ্টি হচ্ছে নাকি অনেক জায়গায়। এত সুন্দর ওয়েদার আজকে। আজকে হচ্ছে চাঁদ রাত, মেডিকেলের স্টুডেন্টের জন্য আজকে হচ্ছে চাঁদ রাত। তো অনেক ক্লাস নিয়ে হয়তো একটু বাইরে যাবো। এত সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে মেবি অনেক জায়গাতে। তোমাদের দেখি কি বৃষ্টি হচ্ছে? আচ্ছা বলো, সব সব প্রশ্নের উত্তর একসাথে দাও, বলো শর্ট। শর্টের ভার্ব ফর্ম কি হবে? শর্টেন। শর্টেন হচ্ছে ভার্ব। শর্টেজ, শর্টেজটা ভার্ব না রে। শর্ট কি বলতো? শর্ট কি? শর্ট হচ্ছে অ্যাজেক্টিভ। জিনিসটা শর্ট, খাটো, ক্রাইটেরিয়া বুঝাচ্ছে। সো দ্যাট ইজ অ্যান অ্যাজেক্টিভ। তো এর শর্টেজ তুমি যেটা বলছো এজি, এটা কিন্তু নাউনের আইডেন্টিফায়ার। শর্টেজ মানে ঘাটতি, স্বল্পতা, ওটা নাউন। আর শর্ট এন এর সাথে তুমি যখন ইএন যুক্ত করবা তখন এটা ভার্ব হয়ে যাবে, শর্ট, শর্ট এন। ঠিক আছে, আচ্ছা বলো এরপর লাইট। লাইট মানে আলো। লাইট যে ওয়ার্ডটা, এটার ভার্ব ফর্ম কি হবে? এখানে মজার ব্যাপার হচ্ছে লাইটের 3টা ভার্ব ফর্ম, 4টা ভার্ব ফর্ম হয়। মজার ব্যাপার আছে। অর্পিতা শাহ বলতেছে বৃষ্টি হচ্ছে, ওর বাসা ঝিনাইদহ। জামাল হোসেন বলতেছে ঘুম কমানোর উপায় কি? ঘুম কমানোর উপায় বলতে অ্যাকচুয়ালি আমাদের উচিত 6 থেকে 7 ঘন্টা ঘুমানো, তাইলে ব্রেন প্রপারলি কাজ করে। যদি দেখো যে কিছু টাইমে নিতাম তো উপায় নাই, কফিটাকে খাবার, ঘুম আসলে একটু হাঁটাহাঁটি করবা। বাট প্রপার হেলথ মেনটেন্যান্সের জন্য, ব্রেন পারফেক্টলি কাজে লাগানোর জন্য 5, 6, 7 ঘন্টা ঘুমানো উচিত, বুঝছো? নিতান্ত ব্যস্ততা না থাকলে ঘুম কমাবো না। আচ্ছা, লাইটেন, এন শর্ট না রে, এন শর্ট হয় না, শর্টেনই হয়, ওখানে এন শর্ট হবে না। এগুলো একটু প্র্যাকটিস করে করে আস্তে আস্তে মনে রাখতে। আমি যেগুলো বলতেছি ইম্পর্টেন্ট এবং একটু অ্যাটিপিক্যাল। ঠিক আছে, তো লাইট যে শব্দটা, লাইটের অনেকগুলো ভার্ব ফর্ম আছে। লাইট নিজেই ভার্ব, লাইট নিজেই একটা ভার্ব। এর সাথে লাইটেন বলতে পারো, LIGHT, জাস্ট ইএন যুক্ত করে। লাইটেন, লাইটের একটা ভার্ব। এন লাইট একটা ভার্ব, এন লাইট। আবার দুই পাশে এন যুক্ত করলেও এটা ভার্ব হয়, এন লাইট এন। তাইলে লাইট নিজে ভার্ব, লাইট এন ভার্ব, এন লাইট ভার্ব, এন লাইট এন ভার্ব, 4টাই কিন্তু ভার্ব ফর্ম। এটা ইম্পর্টেন্ট, দেখবা। আচ্ছা দেখো, তোমরাই বলছো, নিহা বলতেছে এন লাইট এন, শফিকুজ্জামান শফিক বলতেছে লাইট এন। আচ্ছা, আবার তনু বলতেছে লাইট এড, অ্যাকচুয়ালি লাইট কে বুঝাইছে। তাইলে দেখো, রোকেয়া বলতেছে আবার সম্ভবত মায়ের আইডি এনলাইটেন। তাই সবগুলাই কিন্তু হয়, বুঝছো, সবগুলাই হয়। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, পরের শব্দ কি লিখবো বলো? নেট এত স্লো রে বাবা। আচ্ছা, আরেকটা শব্দ বলো, লোকালিটি। লোকালিটির ভার্ব ফর্ম কি হবে বলো? লোকালিটি। আমি সব কিন্তু কোশ্চেন বলতেছি। লোকালিটি, লোকালিটির ভার্ব ফর্ম কি হবে বলো? দ্রুত বলো, আমি লিখে যাইতেছি, বলবা দ্রুত। আচ্ছা, আরো বলো, মেমোরি। মেমোরির ভার্ব ফর্ম কি হবে? মেমোরির ভার্ব ফর্ম কি হবে? সবই অ্যাডমিশনের কোশ্চেন। দেন মাউন্টেন, অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে বলে যাও? মাউন্টেন অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? দ্রুত বলো। আচ্ছা,
লোকাল, লোকালাইজ, থ্যাংক ইউ। এবং ম্যাক্সিমামই দেখছো জেড ইউজ করছে, এস ইউজ করবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জেড ইউজ করি। তাহলে লোকাল, লোকাল থেকে কি হবে লোকালিটি, লোকাল, লোকাল অ্যাডজেক্টিভ, এর ভার্ব ফর্মটা কি হবে অবশ্যই লোকালাইজ হবে, জেড দিবা। ওকে, এরপর মেমোরি, মেমোরির ভার্ব ফর্ম কি বলো? মেমোরি মানে মনে করা, মেমোরির ভার্ব ফর্ম কি হবে? এই যে ফার্স্ট শফিকুজ্জামান শফিক বলে ফেলছে, মেমোরি মেমোরাইজ। ও বাবা এত ফার্স্ট। আচ্ছা হ্যাঁ, হুমায়রা দেখো বলে দিছে এস সাধারণত এখন ব্যবহার করা হয় না, খুবই রেয়ারলি ব্যবহার করা হয়, বুঝছো? এবং তুমি নিজেই দেখো যে আমি লোকালাইজ একটা শব্দ বলতেছি, জেড দিলে কেমন উচ্চারণ হয়, এস দিলে কেমন উচ্চারণ হয়, আমাদের উচ্চারণ অ্যাকচুয়ালি জেড এর জন্যই কিন্তু হয়। ঠিক আছে, তাইলে এটা 10 10 পেয়েছো। ওকে, মেমোরাইজ অনেকে বলতেছে, নারিন দেব বলতেছে, দেন অহনা বলতেছে ফার্স্ট হয়ে গেছে শফিক। তাইলে মেমোরি ভার্ব ফর্ম কিন্তু মেমোরাইজ হবে। ওকে, এবার মাউন্টেন, মাউন্টেনের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে বলো? আচ্ছা দ্রুত বলো তাইলে, এই দুটা তো তোমরা পাস। এরপর আরেকটা ওয়ার্ড আছে দেখো, এটাও ইম্পর্টেন্ট, পার্সন। পার্সন মানে ব্যক্তি, এটা কি নাউন, এর ভার্ব ফর্মটা বলবা এন্ড আরেকটা নাউন আছে, আরেকটা অল্টারনেটিভ নাউন ফর্ম বলবা। ঠিক আছে, ভার্বাল নাউন যেটা, ভার্বাল নাউন। তাহলে বলো তো পার্সন শব্দটা নরমালি নাউন, তো এর একটা ভার্বাল নাউন ফর্ম আছে যেটা ভার্ব থেকে তৈরি হবে। তাহলে প্রথমে এটাকে ভার্ব বানাও এবং ওই ভার্ব থেকে আরেকটা নাউন বানানো যাবে, ভার্বাল নাউন বা মোড নাউন যেটাকে বলে। তো সেই দুটো একটু আমাকে বলো দেখি। আচ্ছা পরেরটা কি বলতেছো দেখি? মাউন্টেইনাস, ইয়েস ভেরি গুড। সব থেকে ফার্স্ট প্রথম কে বলছে? আমার কাছে পুষ্পটা সবার আগে আসছে, হয়তো আগে চলে গেছে, আমি বের হয়েছিলাম যেহেতু। তাইলে পুষ্প অফ্রেন জেমি ওটা আগে আসছে, এরপর অনন্যা বলছে, দেন জুই বলছে, হাসিনা, এই হাসিনাটা কে রে? হাসিনা আক্তার, বিপদে আছে যে, ফাতেমা, সবাই বলছে। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাইলে এখানে কিন্তু মানটেইনাস হবে, জাস্ট এরপরে ওই ওয়েস্ট যুক্ত করতে হবে। এবং খুবই কমনলি দেখো মিলে যাচ্ছে, আইজেডি ভার্বের পর থাকে, ভার্বের পর থাকে, শুরুতে এন বা শেষে এন ভার্বের সাথে, ভার্বের বৈশিষ্ট্য, ওই ইউএস অ্যাডজেক্টিভের ক্রাইটেরিয়া, বুঝছো? ওকে, এরপর হচ্ছে পার্সনিফাই, পপুলাস, পপুলাস অ্যাডজেক্টিভ রে, পপুলাস পিপল থেকে পপুলাস হয়, এবং এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, ওটা পার্সন থেকে হয় না, ওটা পিপল থেকে হয়। পার্সনিফাই, ইয়েস ইয়েস, বাবুল বলতেছে পার্সনিফাই। তো পার্সনের ভার্ব ফর্মটা পার্সনিফাই। পার্সনিফাই মানে কি? পার্সনিফাই মানে কোন একটা জিনিসকে ব্যক্তি বানানো, ব্যক্তি বানানো মানে কি? পার্সন, পার্সনই তো আছে। তো অ্যাকচুয়ালি পার্সনিফাই বলতে আমরা ওই পার্সনিফিকেশন পড়ছিলাম না, কিসের মধ্যে পড়ছিলাম? ভার্বের মধ্যে, অর্থাৎ ভার্ব, নো নো ভার্ব না, জেন্ডারের মধ্যে পড়ছিলাম। পার্সনিফাই মানে হচ্ছে যে একটা বস্তুকে ব্যক্তি হিসেবে চিন্তা করা, বস্তুকে ব্যক্তি বানাই দেয়া। তাইলে পার্সনিফাই এর ভার্ব ফর্মটা কি হবে? পার্সনিফাই, এবং এইখান থেকে একটা নাউন আসবে, সেটা কি? পার্সনিফাই। পার্সনিফ্যাকশন নাকি পার্সনিফিকেশন বলো তো? কি বলছি? এই যে পার্সনিফাই শব্দটা, এটা কি রুট নাকি এর আরেকজন সর্দার আছে, এর সর্দার পার্সন, তাহলে সেক্ষেত্রে আমরা ফিকেশন করি, ফ্যাকশন না ফিকেশন, মনে আছে ওই রুল কিন্তু। তাহলে পার্সনিফাই এটা হচ্ছে ভার্ব, এর যে নাউন ফর্ম সেটা পার্সনিফিকেশন। ঠিক আছে, পার্সোনালাইজ, না রে পার্সোনালাইজ ওটা ব্যবহার করা হয় না, শফিক বলতেছে পার্সোনালাইজ এখন ওটা ব্যবহার করা হয় না। আচ্ছা, ভার্ব পার্সনিফাই, ফাতেমা বলছে, নেহা বলছে, ও আর্য নাকি আরিয়ান, কি নাম তোমার? তাহমিম, যে পার্সনিফিকেশন, থ্যাংক ইউ। হ্যাঁ পার্সনিফিকেশন, জেমিও বলছে। ওকে থ্যাঙ্কস অল, সবাই তো সবকিছু পারতেছো, তাহলে পারো না কি বলো? আচ্ছা, আচ্ছা বলো তো, এটা দেখছিলাম আমরা, পিচ, পিচ শব্দের ভার্ব ফর্ম কি হবে বলো তো? পিচ, PEACE, পিচ, পিচ শব্দের ভার্ব ফর্ম কি হবে? পিচের ভার্ব ফর্ম, আচ্ছা দেন বলো, প্লিজ এর নাউন ফর্ম কি হবে? প্লিজ মানে সন্তুষ্ট করা, এটা কিন্তু ভার্ব, প্লিজ শব্দটা কি? ভার্ব, এর নাউন ফর্ম কি হবে বলো? এই দুটো বলো, দ্রুত বলো, আমি আরো দু একটা লিখে দেই, ইম্পর্টেন্ট গুলাই জিজ্ঞেস করতেছি, এর মধ্যেই দেখবা পাবা।
আচ্ছা, আরেকটা হচ্ছে রেসপন্স এর ভার্ব ফর্ম কি হবে? এই তিনটার উত্তর দাও, এরপর আমরা কোশ্চেন সলভ করবো। এগুলো যদিও সবই কোশ্চেন। আচ্ছা বলো। প্লেজার, ও বাবা এত দ্রুত! ঐশী বলছে প্লেজার, অর্পিতা, তারপরে নাজিফা, তাহসিনা, পুষ্প, নেহা, সুমাইয়া, রোকেয়া, পূজা, ঐশী, দেন মিতালি, সবাই। আচ্ছা, তো এটা কিন্তু সবাই ঠিক বলছো। প্লিজ, প্লিজ মানে কি? প্লিজ মানে সন্তুষ্ট করা, এর নাউন ফর্মটা কি হবে? প্লেজার। প্লেজার মানে সন্তুষ্টি। ওকে, আর ওটা হয়তো চলে গেছে, আগেরটা কমেন্ট চলে গেছে। পিচ এটা ভার্ব ফর্ম কি বলছিলে তোমরা? প্যাসিফাই। ওটাও কারেক্ট, এটাও কারেক্ট, সবাই 10-10। এরপর রেসপন্স। রেসপন্স মানে কি বলতো? কোন ফর্মে আছে এটা? রেসপন্স বলতো কোন ফর্মে আছে, বলো বলো। রেসপন্স কোন ফর্মে আছে? রেসপন্স এটা কিন্তু নাউন ফর্মে আছে। সাড়া দেওয়া, রেসপন্স মানে কি সাড়া দেওয়া, এটা নাউন ফর্মে আছে। তো এটার ভার্ব ফর্ম কি হবে? কিছুই না, জাস্ট এই এসি বাদ দিয়ে ডি যোগ করে দাও। রেসপন্ড, অনেকে মনে করো রেসপন্স শেষে এসি বাদ জেডি, জেডি কখনোই হবে না, এখানে এসি হবে। অনেকে মনে করো ওইটার সাথে গুলে মনে করো এটা মেবি ভার্ব আছে না, আই জেডি আই এসি এইগুলাই ভার্ব হবে। এখানে কি আই আছে? নাই, এন এস ই, তাহলে এটা কিন্তু নাউন, ভার্ব না। এর ভার্ব ফর্ম কি হবে? রেসপন্ড, জাস্ট শেষে ডি যুক্ত হবে, পিওএনডি পন্ড। আচ্ছা, রেসপন্ড, এটাও সবাই ঠিক বলছো, থ্যাংক ইউ। সবাই সব পারো। ওকে, তাইলে চলো আমরা একটু প্র্যাকটিস করি। চলো, অনেকগুলাই আছে এখানে, তুমি একটু সুন্দর করে এগুলো দেখে ফেলবে, এবং এগুলো আমি সবই কিন্তু অ্যাড করে দেবো বইয়ের মধ্যে। এখন যেহেতু এতগুলা পারছো, এখন এইগুলা তো পানি পানি একদম। দেখো 1 নম্বর প্রশ্ন, বলো তো দেখি কি হবে। The adjective form of the word mountain অলরেডি বলে ফেলছো, দেখছো এটা একটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। মাউন্টেন, মাউন্টেন্স বলে ফেলছো। এরপরে দেখো পরবর্তী কোশ্চেনটা কি ছিল? অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স। ট্যাক্স মানে কি? কর। তো এই ট্যাক্সের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? ট্যাক্সের অ্যাডজেক্টিভ ফর্ম জানো যদিও সবাই, কর। এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে বল? এখানে অনেক ওয়ার্ড দেখবো যে আমি জানি না, তো তারপরে খুব ইজিলি উত্তর করতে পারবো কিভাবে? কারণ তুমি ওই যে সাফিক্স চিনো, যেমন টিআইওএন কার সাফিক্স? নাউন। ট্যাক্সেশন এটা কিন্তু নাউন। ট্যাক্সেবিলিটি আইটিওয়াই এটাও কিন্তু নাউন। এটাও একরকম নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে তৈরি হয়েছে, ট্যাক্সেশন শব্দটা ভার্ব থেকে তৈরি হয়েছে। সো নাউন অনেকভাবেই তৈরি হইতে পারে, এটা খেয়াল করবে একটু, দুইটাই নাউন। এরপর দেখো নাম তো হবে না, ট্যাক্সেবল যেটা, এই যে এবল, এবল কিসের আইডেন্টিফায়ার? অ্যাডজেক্টিভ। সো ট্যাক্সেবল এই ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, বি বলতেছো, দুইয়ের আচ্ছা একের বি বলছিলে, ঠিক আছে, একের বি মাউন্টেনাস বলে দিছি। দুইয়ের কি হবে? ইয়েস, এখানে কিন্তু ট্যাক্সেবল হবে। তাহলে দেখছো, তুমি মোটামুটি যদি জ্ঞান থাকে, মাথায় সামান্য কিছু থাকলেও ব্রেন তোমাকে ধোকা দিবে না। তুমি হয়তো ট্যাক্সেবল শব্দটা জানতা না, বাট অপশন দেখে দাঁড়ায় আসতে পারবা, বুঝছো? এরপর আসো পরের কোশ্চেন, কি বলছে? দা ওয়ার্ড সার্ভাইভাল ইজ এ নাউন। সার্ভাইভাল এটা কোন ফর্মে আছে? এটা কিন্তু নাউন ফর্ম, ঠিক আছে। সার্ভাইভাল, হোয়াট ইজ ইটস ভার্ব ফর্ম? সার্ভাইভালের ভার্ব ফর্ম কি হবে বলো? সার্ভাইভালের ভার্ব ফর্ম কি হবে? সবাই জানো আশা করি। এখানে তুমি যদি অপশন দেখো এটাও পেরে যাবে। আচ্ছা, আব্দুল্লাহ বলতেছে দুইয়ের এ, সামিহা এ, তাহসিনা এ, সবাই এ বলতেছে, পুষ্প ট্যাক্সেবল, বাবুল, মনিরা। তাহলে এই টপিক কি এতটা ইজি রে? এত ইজি কি? সবাই পারতেছে সব? আচ্ছা, তাইলে বলো যে সার্ভাইভাল এটা নাউনে আছে, ভার্ব ফর্মটা কি হবে? সার্ভে। সার্ভাইভাল টিকে থাকে, এর সাথে সার্ভের কোনো মিল আছে বলো তো? সার্ভে মানে হিসাব করা, শুমারি করা, তাইলে কোনো রকম মিলই নাই। নেটের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের যে কি অবস্থা পুরো ঢাকার মধ্যে, কালকে থেকে বাসার নেটের প্রবলেম, হলে দেখতেছি ফ্রেন্ডরা মেসেজ দিতেছে নেটের প্রবলেম, কলেজে গেলাম সারাদিন কলেজে নেটের প্রবলেম, এখনো এই প্রবলেম। তো এখানে তাইলে কি হবে? সার্ভে তো হচ্ছে না, সার্ভিস এটা নাউন তুমি জানো, সেবা, সার্ভাইভ এন্ড স্পিয়ার। তো এখানটাতে এইরকম শব্দ কখনো শুনছো? শোনো নাই। অ্যাকচুয়ালি এখানে সার্ভাইভ হবে, সার্ভাইভাল টিকে থাকা, বা হচ্ছে টিকে থাকার যুদ্ধ, আর সার্ভাইভ মানে টিকে থাকা।
দ্য অ্যাকশন বুঝাই, ঠিক আছে। এরপর দ্য ভার্ব ফর্ম দ্য জাস্টিফিকেশন এগুলো কোথা থেকে পরিবর্তন হয়েছিল, সে এফ ওয়াই ছিল, কিছুই না, জাস্ট ফিকেশন উঠাই দিয়ে এফ ওয়াই যুক্ত করতে হবে। সো এটার ভার্ব ফর্ম কি হবে, জাস্টিফাই। তো আমি যে জিনিসগুলো ওই বক্সের মধ্যে লিখছিলাম তোমাদের বারবার বলছি, একটাও কি কম গুরুত্বপূর্ণ জিনিস বলছি বলো, সবগুলোই আসতেছে দেখো। এই জন্যই আমরা বলি যে একটু ক্লাস করো, তাতে বরং মনে হইতে পারে যে আমি 1-1.5 ঘন্টা ধরে ক্লাস কেন করবো, এই সময় আমি নিজে পড়তে পারতাম। বাট কোনটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা অন্তত মানে অনেকে আছে আমার থেকে অনেক ভালো জানে, তাদের ক্ষেত্রে আমি বলতে পারবো না। বাট অনেকেই দেখবা যে প্রবলেম মনে হচ্ছে, পড়তে ইচ্ছা করতেছে না, তাদের জন্য আমার মনে হয় ক্লাস ইফেক্টিভ। মেডিকেলের জন্য তো পড়াশোনা করতেছো, মেডিকেলে আইসা দেখবা 3rd ইয়ার 4th ইয়ার থেকে সকাল 7টায় ক্লাস শুরু হয়। মানে 7টায় ক্লাস, মানে বুঝতে পারতেছো, শীতের সকালে 7টায় ক্লাস। হ্যাঁ, অপশন ডিল করা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি ইংলিশে আমার যখন এই পার্টস অফ স্পিচ শিখাইলো, এমন একটা অবস্থা, রেন মার্টিন থেকে আমাকে পড়াইতো আমার কলেজের টিচারের কাছে আমি প্রাইভেট পড়তাম, ব্যাচে পড়তাম। তো এমন এমন জিনিস আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না। তখন আমাকে যে কাজটা শিখাইলো, এলিমিনেশন শিখো, 4টা অপশন আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটা কি ভার্ব, কোনোভাবে ভার্ব মিলতেছে না, তাহলে বাদ ওটা। নাউন মিলতেছে না, বাদ। অ্যাডজেক্টিভ মিলতেছে না, বাদ। এর বাকি যে অপশনটা থাকে দেখবা যে একটু মিলাইলে মিলবে, বা যেহেতু অন্য কোনোটা হইতেছে না ওটাই উত্তর, বুঝছো। বা হয়তো 2টা বাদ দিতে পারছি আর 2টা আছে, এখন 50-50 চান্স, তখন ওই 2টা থেকে কোনটা নিব এটা চুজ করা শিখতে হবে। যেমন আমি মেডিকেলে ওরকম 5-6-7টার মতো মেবি আন্দাজে দাগাইছিলাম, লস কিন্তু হয় নাই আমার, আমি এক্সট্রা যে দাগাইছি লাভই হয়েছে। সো এই যে কোশ্চেন গুলা একটু কনফিউশনাল, গুলো চিন্তা ভাবনা করে দাগাইলে দেখা যায় যে ভালোই করা যায়, বুঝছো। হুম, আচ্ছা, তাহলে এটা কি হবে, তাহলে জাস্টিফাই হবে, কিন্তু অপশন বি হবে। অনেকে বলতেছো, অনুব্রতী বিশ্বাস বলতেছো, ঐশীমণি, নাজিফা, শোভা, অনেকেই আছে। ঠিক আছে, এরপর আসো পরের কোশ্চেনে যাই। 5 নম্বরে কি আছে, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড শর্ট, দেখছো, শর্ট। তাইলে অনেকে ইন শর্ট বলছে না, বাট ইন শর্ট কিন্তু হয় না, আমি অলরেডি এটা বলে ফেলছি যে শর্টের ভার্ব ফর্ম শর্টেন, খাটো করা। শর্টের ভার্ব ফর্ম কি হবে, শর্টেন, অলরেডি বলে ফেলছি। হুইচ অফ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, সুন্দর, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বলো এই বিউটিফুল এর নাউন ফর্মটা কি হবে, বলো বলো। এটার 2টা নাউন ফর্ম হয়, একটা এই অ্যাডজেক্টিভ থেকে বা রুট ওয়ার্ড একটা নাউন আছে, সেটা কি বিউটি মানে সৌন্দর্য, BEAUTY, বিউটি। আর একটা হচ্ছে বিউটিফাই, বিউটির ভার্ব ফর্মটা কি বিউটিফাই, ওই বিউটিফাই থেকে বিউটিফিকেশন একটা শব্দ আসে, দুইটাই কিন্তু নাউন, একটা ভার্ব থেকে আসছে, একটা রুট ওয়ার্ড। এই জন্য বলতেছি যে অ্যাডজেক্টিভ থেকে আসে, কখনো ভার্ব থেকে আসে, কখনো রুট ওয়ার্ড, নাউন অনেকভাবে গঠিত হয়। তাইলে বিউটি এটাও নাউন, বিউটিফিকেশনও নাউন। রুট নাউন কোনটা, আমি তো যদি তোমাকে 2টাই অপশনে দিয়ে রাখি যে বিউটিফুল এর নাউন ফর্ম কোনটা, তুমি বিউটি লাগাবো নাকি বিউটিফিকেশন লাগাবো, বলো, দ্রুত বলো। মনে করো এই কোশ্চেনটাই আছে এবং অপশনে নিচে 2টাই আছে, কোনটা লাগাবা, বিউটিফিকেশন অর বিউটি, কোনটা, বলো। 6 এর এ বলতেছো বিউটি, ওকে বুঝলাম, এখানে তুমি বিউটি বলতেছো, বাট যখন অপশনে বিউটি থাকবে বিউটিফিকেশন থাকবে, তখন কোনটা লাগাবা, দ্রুত লিখো, দ্রুত লিখো। আসো তো এখন অনেক কয়জনই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বুঝছো। বিউটি, বিউটিফিকেশন লাগাবো না রে, এরকম ক্ষেত্রে আমরা বিউটিফিকেশন লাগাবো না। যখন কিনা এমন একটা ওয়ার্ড দিবে যেটা থেকে আমার যদি এখানে বিউটিফাই শব্দটা দিত, BEAUTIFY, বিউটিফাই শব্দটা দিত, যেহেতু বিউটিফাই থেকে বিউটিফিকেশন নাউনটা আসছে, প্রশ্নে বিউটিফাই এর নাউন ফর্মটা কি এটা জানতে চাইলে তুমি বিউটিফিকেশন লাগাইতা। যখন বিউটিফুল বলছে, এটা থেকে কোনো নাম গঠিত হয় না। যদি এরকম কোনো ওয়ার্ড থাকে যেটার অ্যাকচুয়ালি অন্য ওয়ার্ডের সাথে কোরিলেশন নাই, তখন বেজ ওয়ার্ডটা লাগাইতে হবে, ঠিক আছে। তো নর্মাল ক্ষেত্রে আমরা বেজ ওয়ার্ডটা লাগাবো। বেজ ওয়ার্ড কি, বেজ ওয়ার্ড মানে ছোট ওয়ার্ড যেখানে কোনো পেছনে লেজুর লাগানো নাই, তাহলে এখানটাতে আমরা বিউটি লাগাবো। আর যদি কখনো বিউটিফাই থাকে, যে ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড তৈরি হচ্ছে, এরকম রিলেশন থাকলে অবশ্যই রিলেটেড যে ওয়ার্ডটা সেটা লাগাবো। সো বিউটিফাই এইটা যদি প্রশ্নে থাকে বিউটিফিকেশন লাগাবা,
আর বিউটিফুল থাকলে অবশ্যই বিউটি লাগাও, বুঝছো? আমাদের বার এরকম একটা প্রশ্ন আসছিল। আচ্ছা, এরপরে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ এক্সট্রাঅর্ডিনারি, এটা আইডেন্টিফিকেশন। এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, মেয়েটা তো অসাধারণ কবিতা বলে, অসাধারণ গান গায়, মেয়েরা তো অসাধারণ। তার এটা কিন্তু তার বৈশিষ্ট্য বুঝে, ক্যারেক্টার নেচার বুঝে, তাইলে এটা অবশ্যই অবশ্যই অ্যাজেক্টিভ হবে। তাইলে এক্সট্রাঅর্ডিনারি এটা কিন্তু অ্যাজেক্টিভ। এরপর দেখো দ্য নাউন অফ ডিপার্ট। ডিপার্ট মানে ছেড়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। পার্ট মানে অংশ, আর ডিপার্ট মানে ডি ডিট্যাচ, ডিট্যাচমেন্ট অফ পার্ট, অর্থাৎ অংশের ছন্নছিটি হয়ে যাওয়া, অর্থাৎ আলাদা হয়ে যাওয়া। সব শব্দের কিন্তু ব্যাখ্যা আছে। ডিপার্ট মানে আলাদা হয়ে যাওয়া, তবে নাউন ফর্ম কি? কিছুই না, জাস্ট শেষে ইউআরই যুক্ত হবে, ইউআরই, ডিপার্চার। এই যে ডিপার্চার এটাই হচ্ছে এর নাউন ফর্ম। এরপর আসো দ্য ওয়ার্ড প্রলিফিক। তো এই প্রলিফিকটা কোন পার্সন বলো? প্রলিফিক, প্যাসিফিক, প্রলিফিক, এই যে শব্দগুলো আইসি, এগুলা কিন্তু শেষের আইসি বা এফআইসি এগুলা সবই কিসে আইডেন্টিফায়ার বলতে পারো? সবই কিন্তু অ্যাডজেক্টিভের আইডেন্টিফায়ার। সো প্রলিফিক এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপর দেখো which one is an adjective। দেখো ইমিগ্রেশন, শেষে টিআইওএন, নাউন, তাহলে ইমিগ্রেশন নাউন। মেরিটোরিয়াস, ওইউএস, অ্যাডজেক্টিভ। এরপর অ্যাব্রড, অ্যাব্রড মানে বাইরে, এটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত অবস্থান বোঝাইতে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? আবার অ্যাব্রড নাউন হিসেবে ব্যবহার করা হয়, অনেক কিছু হিসেবে ব্যবহার করা যায়। সো এটাকে আমি এখন করতেছি না, সেন্টেন্সে ব্যবহার না করা হলে কনফার্ম করা যাবে না। সেন্সেশন, টিএওএন আছে নাউন, তোমাকে কি খুঁজে বের করতে বলছে? অ্যাডজেক্টিভ। তাইলে দেখো অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি জেনুইন অ্যাডজেক্টিভ একটাই পাচ্ছি, দ্যাট ইজ মেরিটোরিয়াস, সেটা ওইউএস আছে। ঠিক আছে, তাহলে আমরা খুব ইজিলি দুই টাইপের প্রশ্ন দেখছি এখানটাতে, একটা হচ্ছে ইন্টারচেঞ্জ আর একটা আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন আমরা সাফিক্স চিনলেই পাই ফেলতে পারবো, সাফিক্স জানো মানে তুমি ইন্টারচেঞ্জও করে ফেলতে পারবো, বুঝছো? সবই কিন্তু ইজি। আচ্ছা, কেসওয়ার পারভিন আগের কোশ্চেনটার উত্তর বলতেছে অ্যাডজেক্টিভ। ইয়েস, থ্যাংক ইউ। ডিপার্চার, ইয়েস, ওটার উত্তর ডিপার্চার ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের রেসপন্স দেখে মনে হইলো যে তোমরা বুঝো না বুঝো পারো জিনিসটা, হয়তো আমার বুঝানোর দরকার হয় না, তোমরা পারো। তাইলে আশা করবো যেহেতু পার্টস অফ স্পিচ এত বেশি ইম্পর্টেন্ট, নেক্সট বারে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবে, জাস্ট এই 1 ঘন্টা ক্লাস থেকে একটা প্রশ্ন পাবা ইনশাআল্লাহ। তাইলে যেহেতু এত ইম্পর্টেন্ট জিনিসটা তুমি একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে সুন্দর মতো করে এক্সামটা দিয়ে দিবা, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে, ক্লাসের ব্যাপারে কোনো কথা থাকে, আমি 2 মিনিট আছি, তুমি আমাকে জানাও। এবং একটা কথা বলি, মনে করিও না কিছু, তুমি হয়তো ভাবতেছো যে আপু ডিএমসি তে টপ করছিল, দ্যাট ইজ অনেক পড়াশোনা করতো, অনেক কিছু পড়াশোনা করছি, এটা আমি অস্বীকার করব না, বাট প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান বাস করে, বিশেষ করে আমাদের বয়সী মানুষের মধ্যে বড় বড় শয়তান বাস করে। তো আমাদের সময় করোনা আসলো, করোনার সময় অলমোস্ট 1 থেকে 1 বছরের বেশি, 1 থেকে 1.5 বছর আমরা অনলাইনে শিফটেড ছিলাম। তো অ্যাডমিশন টাইমে অনেক ক্লাস করছি, সেটা একাডেমিক ব্যাচের হোক বা অ্যাডমিশনের টুকটাক একটা ভাইয়ের কাছে পড়তাম, ওনার ক্লাস করছি। তো এখানটাতে এক্সাম হইতো নর্মালি, একাডেমিক ব্যাচেও এক্সাম হইতো, অ্যাডমিশনে হইতো, আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন কোচিং এর চ্যাম্প এক্সামেও অনেক পার্টিসিপেট করছি। তো পড়াশোনা যে একবার করতাম না তা না, করতাম, তারপরও একটা শয়তানি সবসময় করতাম। পরীক্ষা হোক এবং পড়া ধরা হোক, অনেক সময় হয় না যে তুমি যেখানে গুগল মিট বা জুম যেখানে ক্লাস করছো না কেন পড়া ধরে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্যামেরা অন করেনি, জোরাজুরি করে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো নাই। পড়া ধরতো, আমি জাস্ট সামনে বইটা খোলা রেখে সুন্দর করে দেখে দেখে বলে দিতাম। আমার মনে আছে এখনো, টিস্যু টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা পড়াইছে, পড়া ধরতেছে, বৈশিষ্ট্য জিজ্ঞেস করতেছে, বিভিন্ন অংশের মূলের বৈশিষ্ট্য কি, কাণ্ডের বৈশিষ্ট্য কি, একবীজপত্রের বৈশিষ্ট্য কি, দ্বিবীজপত্রের বৈশিষ্ট্য কি। আমার মনে আছে আমি কিছু না বুঝছি, না মনে রাখছি, না পড়ছি, জাস্ট আমি বইটা সামনে খোলা পেজ উল্টে দেখে দেখে বলে দিতেছি। এবং বুদ্ধি খাটে 1 নম্বর পয়েন্টটা বলার পর 5 নম্বরটা বলতেছি, তারপর 2 নম্বরটা বলতেছি, এবং শর্টকাট করে বলতেছি যাতে টিচার না বুঝছে, মুখস্থ বলতেছি, বুঝছো? দেখে বলতেছি, এইটা করতাম। পরীক্ষার ক্ষেত্রে প্রচুর পরীক্ষা বই খুলে দিছি, এটা বলা উচিত না, তারপর প্রচুর বই খুলে দিছে। এখন আমার সিচুয়েশনটা অল্প সময়ের জন্য ওরকম ছিল, 3 বছরের মতো আমার এইচএসসি জার্নি ছিল, কারণ করোনার জন্য পিছিয়ে গেছিল সবকিছু, 3 বছর ছিল, একেবারে 3 বছর বলা যায় ফুলফিল। তো তার মধ্যে 1.5 বছর ফাঁকে দিছি, 1.5 বছর অফলাইনের ঠেলায় পড়াশোনা করছি। তোমাদের যে অবস্থা অনলাইনে আছো, একই অবস্থা, কিন্তু পুরোটা টাইম তোমরা অনলাইনে আছো। সো নিজের সাথে নিজে যদি সৎ না হও,
জীবনে আসলে কিছুই হবে না। নিজের সাথে নিজে সৎ হইতে হবে, নিজেকে কখনো ঠকানো যাবে না, তাহলে কেউ তোমাকে ঠকাইতে পারবে না। বেস্ট অ্যাচিভমেন্টটা তোমার হবে, বুঝছো? সো নিজের সাথে প্রতারণা করা যাবে না। এই যে আমি বই দেখে পরীক্ষা দিলাম, বই দেখে পড়া বললাম, ক্ষতি কার হইলো বলো তো? আমার ওই টিচারের কোনো ক্ষতি হইলো বলো? তুমি যদি বই দেখে এক্সাম দাও, তুমি যদি ক্লাস না করো, আমার 0.0001% ক্ষতি হবে? হবে না। ক্ষতি কার হবে? তোমার হবে। তো নিজের ক্ষতি কখনো করা যাবে না। নিজের হাতে নিজের ক্ষতি করতেছি, এর থেকে বড় গুনার কাজ আছে দুনিয়ায়? তাই নিজের ক্ষতি করা যাবে না, নিজের সাথে প্রতারণা করা যাবে না। নিজের সাথে সৎ হও, অবশ্যই সফল হবো। পরিশ্রমী হও, সৎ হও, সফল হবা। সততা যত না ঘরের বাইরে প্র্যাকটিস করা জিনিস, তার থেকে বেশি নিজের সাথে ঘরের মধ্যে, সবার সাথে তো প্র্যাকটিসের ব্যাপার আছেই, সবার প্রথমে নিজের সাথে প্র্যাকটিসের জিনিস সততা, বুঝছো? আচ্ছা, আচ্ছা, কেউ কিছু বলবা? উম, আচ্ছা, 26 ব্যাচের জন্য কিভাবে করবো জিজ্ঞেস করতেছে। তো তুমি যদি আমার কাছে বলতা প্রশ্নটা, আমি অ্যাপেক্স যে বইটা, আমি এটা কিনছিলাম একেবারে ফার্স্ট ইয়ারের শুরুতে। ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়েছিল জুলাইতে, সম্ভবত জুলাইয়ের ফার্স্টে। তো আমি বইটা কিনছিলাম তার 1 মাস আগে, কারণ তোমরা জানো যে ম্যাক্সিমাম জায়গাতে, বিশেষ করে খুলনার মানে দেখা যাচ্ছে পরীক্ষা হয়ে গেল, এসএসসি পরীক্ষা যে মাসে শেষ হয়, যদি 15 তারিখে শেষ হয়, পরের মাসে শুরু থেকে ব্যাচ শুরু হয়ে যায়। আর যদি 5 তারিখের মধ্যে শেষ হয়, ওই মাসের 15 বা 16 তারিখ থেকে ব্যাচ শুরু হয়ে যায়। তো এক্ষেত্রে আমি ওই 2-3 মাস আগে থেকে পড়া শুরু করছি। তো যখন পড়াশোনা করছি, তো টিচার টুকটাক পড়াইতো, গ্রামারের সাথে সাথে ভোকাবুলারি পড়াইতো, এবং আমাকে বললো যে, আমার রেসপন্স ভালো দেখে বললো যে তোমার টার্গেট কি, বললাম মেডিকেল। আমাকে বললো বই কিনে ফেলা একটা। আমি তখন থেকে বইটা কিনে ফেলছি, এবং তখন থেকে জাস্ট টুকটুক ছোট ছোট জিনিস, ছোট ছোট গ্রামার পড়তাম, ওখান থেকে ছোট ছোট ভোকাবুলারি পড়তাম, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়তাম, জাস্ট মজার ছলে। কারণ দেখবো ফার্স্ট ইয়ারে অত বেশি প্রেশার থাকে না, পড়াশোনা শুরুই হয় এইচএসসি তে, সেকেন্ড ইয়ার থেকে বা টেস্টের সময় থেকে বেশি প্রেশারটা আসে। সে সময় তুমি যদি চিন্তা করো যে আমি প্রি মেডিকেল প্রিপারেশন ওই সময় থেকে নিব, টাইম কিন্তু পাবা না সেভাবে। তো এই জন্যই আমার সাজেশন থাকবে, তুমি একটা বই কিনে ফেলো, বা আমাদের বই, যদি তুমি আমাদের ব্যাচে যেহেতু ভর্তি আছো, বই পাবা যদি ম্যাটেরিয়াল নাও। তো বই থেকে জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা দেখবা, বইতে সুন্দর করে কিন্তু মেডিকেল কোশ্চেন, ডেন্টাল কোশ্চেন, দেন বিসিএস, ভার্সিটি সব কোশ্চেন আলাদা ক্যাটাগরিজ করা থাকবে। তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো, অল্প অল্প করে দেখো, তোমার হাতে প্রচুর সময়, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে 30 মিনিট গল্পের বই পড়ার মতো করে দেখো, জিনিসটা সুপারলি আসলে হেল্পফুল হবে। ঠিক আছে? সুপারবলি বলতেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে শিহাব, ইনবক্সে কোশ্চেন করতে পারো। লং টাইম পড়তে পারছি না। লং টাইম পড়ার তো দরকার নাই। লং টাইম পড়ার কি দরকার বলো? সাধারণত তুমি, তোমার ব্রেইন 35 থেকে 40 মিনিটের বেশি কনসেন্ট্রেশন রাখতে পারে না। তুমি ছোট ছোট সেকশনে ভাগ করে নাও পড়াকে। তো 40 মিনিট পড়লা, 5 মিনিট ব্রেক দিলা। ওই 5 মিনিটে কি করলা, একটু স্ন্যাক্স খাইলা, একটু হাত মুখ ধুইলা, একটু গোসল করলে, নামাজ পড়লা। তো এরকম করে 30 মিনিট পর 5 মিনিট ব্রেক নাও, একটু বাবা মার সাথে কথা বলো। এরকম করে তুমি একটা টাইমে হয়তো 5টা সেশন পড়তেছো, 4টা সেশন পড়তেছো, 3 ঘন্টা বা 2.5 ঘন্টা পড়তেছো। এরকম সকালে একটু পড়লা, এরপর 30 মিনিট মনে করে একটু লং ব্রেক দিয়ে অন্য কাজ করলাম, বা ব্যস্ত থাকলে বেঁচে গেলাম, আবার একটু ব্রেক নিয়ে বিকালে পড়ো, আবার রাতে পড়ো। এভাবে ছোট ছোট সেকশন করে পড়বা। এবং টার্গেট যখন ছোট হবে, যখন আমার এরকম টার্গেট থাকে যে আমার এখন এই সকাল 6টা থেকে 12টা পর্যন্ত একটানা 5-6 ঘন্টা পড়তে হবে, ব্রেন কিন্তু নিতে পারে না। বাট তুমি যখন 30 মিনিটের টাইমার সেট করে পড়তে বসবা, 30 মিনিট পার তো হয়েই যাবে এমনি। দেখবা যে ওই টাইমটা অত বেশি মনে হবে না। ঠিক আছে? কুরবানির আগে হয়তো দিতে পারবো না, ওরকম অ্যাপ্রক্সিমেট কুরবানির আগে আগে বা পরে পরে এরকম টাইমে পাবো, বুঝছো? বইয়ের কাজ চলতেছে স্টিল। একটা সাবজেক্ট নিয়ে বসলে দিন চলে যায়। একটা সাবজেক্টের অত কিছু কেন পড়বা? অল্প অল্প করে পড়বা। এত কেন পড়া দরকার বলো? একটা সাবজেক্টে এত বেশি কেন পড়বা যাতে অন্য সাবজেক্ট পড়তে পারবা না? যদি সেটা তুমি বলো আমি ফার্স্ট ইয়ার, হইতে পারে তোমার একটা চ্যাপ্টার পড়তে টাইম লাগতেছে। ঠিক আছে, ফার্স্ট ইয়ার হইলে তোমার একদিনে একটা চ্যাপ্টার পড়ার দরকার নেই, ভাগ করে অল্প পড়ো, অন্য সাবজেক্ট পড়ো। সবকিছু কম্বাইন করে সুন্দর করে না পড়লে কিন্তু আলটিমেটলি একটা সাবজেক্ট নিয়ে এত বেশি টাইম দিলে হবে না। সবকিছু সুন্দর করে হিসাব করে সব সাবজেক্ট ট্রাই করবো যতদিন পর্যন্ত এইচএসসি তে আসো। মোটামুটি একাডেমিক অ্যাডমিশন, যেটা যেহেতু প্রি মেডিকেলে আছো, আমি জানি না তুমি কোন ব্যাচে, সবকিছু কম্বাইন করে সুন্দর করে সুন্দর রুটিন করে পড়বা। রুটিন এমন একটা জিনিস, তুমি যদি সুন্দর একটা রুটিন বানাইতে পারো, রুটিন কমপ্লিট কোর্সও কে করো নাই, তোমার কাজ অর্ধেক হয়ে যায় এরকম।
ডেইলি কয়টা টেস্ট পেপারের কোশ্চেন সলভ করছে? টেস্ট পেপারের কোশ্চেন সব সাবজেক্ট মিলে যদি বলি 7-8টা করাই যায়। 7-8টা তো খুব ইজিলি করা যায় সব সাবজেক্ট মিলে। তো 10টা এভারেজ। 10টা করতে কতক্ষণ লাগে? 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা। বাকিটা অন্য কিছু পড়লা। আচ্ছা, মাস্টার নাকি অ্যাপেক্স? মাস্টার কিনতে পারো, প্রচুর কোশ্চেন এবং প্রচুর থিওরি আছে। অ্যাপেক্সও কিনতে পারো স্ট্যান্ডার্ড। মাস্টারের ক্ষেত্রে দেখবা যে কোশ্চেন গুলো ভাবে ক্যাটেগরাইজ করা নেই, এলোপাথারি দেওয়া আছে এবং একই টাইপের কোশ্চেন বারবার রিপিট করছে। অ্যাপেক্সের ক্ষেত্রে ওই প্রবলেমটা কম আছে এবং কোশ্চেন গুলো মোটামুটি স্ট্যান্ডার্ড। তবে কনসেপচুয়াল বা বুঝার জন্য অ্যাকচুয়ালি মাস্টারটা বেটার। তোমার যেটা মনে হয় তুমি কিনতে পারো। আচ্ছা, সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার মানে হচ্ছে তুমি তো এইচএসসি দিবা, এখন দ্রুত পড়তে হবে। তো আসলে আমরা দ্রুত পড়তে হবে মানে কি, এখন তুমি রিভিশন ফেজে আসো। রিভিশন মানে চোখ বুলাই যাওয়া। তো তোমাকে রিভিশনকে রিভিশনের মতোই নিতে হবে। অনেকে চিন্তা করে যে রিভিশন দিচ্ছি, এই লাইন ধুয়ে খেয়ে তারপর অন্য লাইনে যাবো, এমন করলে হবে না। তুমি ওভারঅল জিনিসটা দেখে যাও, এমন যেন না হয় পরীক্ষা দিতে গেছি একটা চ্যাপ্টার সেই ভালো করে পড়ছি আর 2টা চ্যাপ্টার দেখিয়ে নাই, এমন যেন না হয়। ঠিক আছে? রাতে কখন ঘুমাইতাম? রাতে আমার আসলে 5-6 ঘন্টা ঘুম না হলে আমি চলতে পারি না। তবে চেষ্টা করতাম, যেহেতু খুব সকাল থেকে আমার ফিজিক্স ব্যাচ থাকতো একাডেমিক লাইফে, মনে আছে 6টা 15 থেকে 6টা 15 মানে বুঝতে পারছো অনেক সকালে ব্যাচ থাকতো। তখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতে হতো, কোনো রিক্সা কিছু থাকতো না। তো যেহেতু অত সকালে উঠতে হতো, দেখা যাচ্ছে আমার রাত্রে 11টা 12টার মধ্যে ঘুমাই যেতে হতো। আর এখন মেডিকেলে আসার পর এটা কোনো ঠিক ঠিকানা নেই। সকাল 7টা থেকে ক্লাস হয় ঠিকই, বাট ঘুমানোর সময় তো হয় না। গতকালকেও আমি ঘুমাইছি রাত্রে 4টার পর, উঠছি সকালবেলা 6টা 35 বাজলো। তাহলে চিন্তা করো জীবন এভাবে চলতেছে। তো যেভাবে যেভাবে সময় আসবে সেভাবে মানে চলতে হবে। বিকালে আবার 1-1.5 ঘন্টা ঘুমাই নিলাম। এটা তোমার উপর। তবে অবশ্যই 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 ঘুমটাকে যেন এমন পর্যায়ে রাখো যে ব্রেনটা সুস্থ থাকে। পাগল হয়ে গেলে হবে না তো পড়াশোনা করতে গিয়ে। আচ্ছা, আচ্ছা, ওয়েবে ক্লাস করা যাচ্ছে না? প্রবলেম হচ্ছে বুঝছো, একটু নেটওয়ার্কে। আমার নিজেও এখানে বারবার ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত। আর কেউ কিছু বলবা? ওভার থিঙ্কিং কিভাবে কমাবো? যদি অনেক বেশি ওভার থিঙ্কিং থাকে, ডক্টর দেখাতে পারো। আমার নিজেরই অনেক প্রবলেম ছিল একটা টাইমে। 2000, আমি তখন ক্লাস 8-এ পড়ি, ক্লাস 7 and 8, বিশেষ করে 8-এ আমি একদম অর্ধ পাগলের মতো হয়ে গেছিলাম। অবসেশন যেটাকে বলে, একটা জিনিস নিয়ে বারবার থিঙ্ক করা, বারবার সেটাকে নার্চার করা। দরকার নেই অযথা একটা জিনিস বারবার মাথার মধ্যে ঘুরতেছে, এটাকে অবসেশন বলে। এবং অনেক এডিএইচডি একটা তোমার ডিজিজ, তার একটা সিমটম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি এটা এক্সেস লেভেলে থাকে, ডক্টর পরামর্শ নেওয়া উচিত। আমার ডক্টর দেখানোর পর ঠিক হয়ে গেছিল। আচ্ছা, আর কেউ কিছু বলবা? 24 ঘন্টায় কতটুক পড়ার টার্গেট রাখা উচিত? আসলে খাওয়া দাওয়া, ঘুম, নামাজ কালাম আর একেবারে ম্যান্ডেটরি কাজগুলো বাদে যতটুক টাইম থাকে ততটুক পড়াশোনা করা উচিত। এবং ক্লাসের বাইরে তুমি যদি মনে করো দিনে 4-5 ঘন্টা ক্লাস করতেছো, 5-6 ঘন্টা ঘুমাচ্ছ, খাচ্ছ দাচ্ছ, তারপরও কিন্তু হাতে 12 থেকে 14 ঘন্টা টাইম থাকে। আমার মনে হয় 12 ঘন্টা খুব ইজিলি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করা যায়, যদি তুমি ডিটারমাইন থাকো, পড়াশোনা করার ইচ্ছা থাকে। ঠিক আছে? আর কেউ কিছু বলবা? অনেক কথা তো বলে ফেললাম। সেকেন্ড টাইমারদের জন্য একটু কিছু বলেন। লং টাইম কিভাবে কি করবো? তো দেখো, সেকেন্ড টাইমারদের জন্য যেহেতু আমাদের সাথে আছো, তাহলে আমাদের কথাটা বলি। তো তোমাদের যে কোর্সটা চলতেছে, এখনো পুরোপুরি ফুল দমে ক্লাস আমরা সেভাবে শুরু করতে পারি নাই। তার কারণ কৃষিতে মেজর একটা স্টুডেন্ট আসবে কৃষির পর, তাদের সাথে একটু তাদের জন্য সামান্য কম্প্রোমাইজ কিন্তু ওভাবেও করছি না, ক্লাস একেবারে কম করাচ্ছি না। তো এই যে রুটিনটা চলতেছে, দেখা যাবে মোটামুটি মার্চ করে আমাদের নেক্সট আরো 4 মাস বা ওরকম অ্যারাউন্ড 4 মান্থ, 4 মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। 4 মাস শেষ হয়ে যাবে, ওরাও এইচএসসি দিয়ে চলে আসবে। তো ওখান থেকে তুমি আরো 4 মাস পাবা। 4 মাস তুমি যেহেতু কন্টিনিউয়াস ক্লাস এবং এক্সাম, ডেইলি এক্সামের মধ্যে আছো, প্রবলেম হবে। ইংলিশও চলতেছে, ইংলিশ চলবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চলবে। তাইলে এই টাইমটা তুমি প্রেসারে থাকবা। মানে সেকেন্ড টাইমের দুজনের জন্য যেটা মেইন দরকার, প্রেসারে থাকা, কন্টিনিউয়াসলি রুটিনের সাথে থাকা, হয়ে গেল। এরপর আমরা যেটা করি মেডিওলজিতে, ফার্স্ট টাইম থাকলে নাও জানতে পারো, যে সেকেন্ড টাইমারদের জন্য বা যে কোনো একটা ব্যাচ শেষ হয়ে গেলে আমরা কিন্তু সেটাকে ছেড়ে দিই না। আমরা কি করি, যে ওর জন্য আলাদা এক্সামের একটা রুটিন বানিয়ে দিই। যেই তোমার ব্যাচের যে রেগুলার ক্লাস এন্ড এক্সাম গুলো শেষ হয়ে যাবে, তোমাকে আমি একটা রিভাইজ রুটিন দেবো, যেখানে কি হবে, রিভিশনের বিভিন্ন চ্যাপ্টার উল্লেখ করা থাকবে এবং তুমি ওটা করে পরদিন এক্সাম। সো তুমি যখন ওই রুটিন পড়ে অ্যাকচুয়ালি এক্সাম দিচ্ছ, তুমি কিন্তু বসে নাই,
যখন ওইটা একবার হয়ে যাবে তারপর দেখবা আবারও এক্সাম অন্য টাইপের এক্সাম হচ্ছে। এরপর যেহেতু শেষে মডেল টেস্ট, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল আছে, সো তোমাকে বসে থাকতে হবে না। তুমি যদি মেডিলজিতে থাকো, রুটিন মেনটেন করলে, রুটিন ফলো করলে অবশ্যই ভালো করবে, এবং ম্যাক্সিমাম কোচিং আশা করি এটা করে। এরপর যদি বলো যে আপু এর বাইরে এক্সট্রা কিছু করতে চাই, তো সেকেন্ড টাইমারদের জন্য এর বাইরে এক্সট্রা কিছু করতে চাইলে ওই পুরো জিনিসে বারবার রিভাইজ করো, বুঝছো? তোমাদের জন্য রিভিশনই তো সবকিছু, সবকিছু আগে পড়ছো। আর এর বাইরে যদি বলো যে আপু ধৈর্য থাকে না বা হতাশ লাগে খুব বেশি, সেই ক্ষেত্রে যেটা করতে পারো, যে সেকেন্ড টাইমার চান্স পাইছে, হুমায়রা আছে তোমাদের, তারপর হচ্ছে আতিফ ভাই। আতিফ ভাই কিন্তু ফার্স্ট টাইমে তার 5 মার্কও আসে নাই, বুঝতে পারছো? 5 মার্কও আসে নাই, সেখান থেকে 74 পয়েন্ট সামথিং পাইছে, 74.75 সম্ভবত, 76.75। তাহলে চিন্তা করো কোথা থেকে কোথায় এই টার্ন ওভারটা হইলো। তাইলে এই যে কামব্যাক, এই জিনিসগুলো দেখবা, তাদের সাথে একটু কথা বলবা। হুমায়রা সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবল, একদম জান প্রাণ দিয়ে দিতেছে। তো আপুদের সাথে একটু কথা বলবা, তাদের সাথে একটু দুঃখগুলো শেয়ার করবা, তাদের কাছ থেকে একটু সাজেশন নিবা। দেখবে অটোমেটিক্যালি তুমি এনগেজড ফিল করবা এবং মোটিভেটেড ফিল করবা। এবং সবসময় মনে রাখবা যে আমি যেটা চাচ্ছি, তুমি যে এই মেডিকেলে পড়তে চাও, যদি নিজের ইচ্ছা থেকে চাও, তাইলে অ্যাকচুয়ালি কখনো হতাশ হবা না, কখনো ক্লান্ত হবে না, বুঝছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। অনেকক্ষণ হয়ে গেল, আমাদের ক্লাস শেষ হয়েছে। সবাই তাইলে ভালো থাকো। আর যে কোনো কোশ্চেন থাকলে আমাকে টেলিগ্রামে একটু মেনশন দিয়ে কোশ্চেন করিও, ঠিক আছে? সাধারণত আমি মেসেজ টেসেজ দিলে ইংরেজিকে ব্যাচের মধ্যেই দেই, ইংরেজিকে গ্রুপের মধ্যেই দেই, কারণ ওখানে তোমরা 5.1 এর প্রি মেডিকেল বা ফার্স্ট টাইমার আছে, সেকেন্ড টাইমার, সেই জন্য ওখানে মেসেজ দেয় আমাকে, ওখানে কোশ্চেন টোশ্চেন করে একটু মেনশন দিলে আমি দিই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।